নদীর পাড়ে একটি কেসের ইনভেস্টিগেশন করতে গেছে ঢাকা উত্তরের বড় অফিসার কামাল শেখ। জেলেতে ডেকে এনে পানির নিচে কোনো একটা বক্স খুঁজছে, কিন্তু তখনই একটা জেলে চিৎকার করে বলল, স্যার, একজন মানুষ লাশ পাওয়া গেছে। কি? তাড়াতাড়ি পারে তোলার ব্যবস্থা কর। ঠিক আছে স্যার। 2-3 জন জেলে মিলে ধরাধরি করে লোকটিকে পাড়ে তুলল। কাদার জন্য মুখ চেনা যাচ্ছে না। পুলিশ অফিসার কামাল পালস চেক করে দেখলো এখনো বেঁচে আছে। এখনো বেঁচে আছে দেখছি, তাড়াতাড়ি আমার গাড়িতে তোলার ব্যবস্থা করো। ঠিক আছে সাহেব। লোকটিকে ধরাধরি করে পুলিশের জিপে তুলে দিল ছেলেগুলো। পুলিশ অফিসার কামাল জেলেদের বলল, এখানে কোনো বক্স পেলে আমাকে খবর জানাবে। ঠিক আছে স্যার। পুলিশ অফিসার কামাল নিজের জিপ ছুটিয়ে হসপিটালের দিকে যেতে লাগলো। আধা ঘন্টা সময় পর হসপিটালে এসে পৌঁছলো। আহত লোকটিকে স্ট্রেচারে করে হসপিটালের ভিতর নিয়ে যাওয়া হলো। যত দ্রুত সম্ভব এই লোকটির চিকিৎসা ব্যবস্থা করুন ডাক্তার। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি বাইরে দাঁড়ান, আমরা ওনাকে আইসিইউতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আহত লোকটিকে ডক্টর অপারেশন থিয়েটারে নিয়ে গেল। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন করার পর ডক্টর বের হলো। তিনি এখন আউট অফ ডেঞ্জার। বুকে গুলির দাগ পাওয়া গেছে। কেউ হয়তো তাকে গুলি মারতে চেয়েছিল, আর মাথায় আঘাত পাওয়ার কারণে তার জ্ঞান ফিরতে একটু দেরি হবে। তবুও কত সময় লাগতে পারে ডাক্তার? 24 ঘন্টা না হলে কিছুই বলতে পারছি না আমরা। ডাক্তার ঠিক আছে। আমরা তাকে বেডে শিফট করে দিয়েছি, আপনি চাইলে এখনই দেখে আসতে পারেন। ওকে। কামাল সাহেব পাশের বেডে গেল এবং লোকটির মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটিকে কোথায় যেন দেখেছি, কিন্তু খেয়াল হচ্ছে না। এই নির্মমভাবে মেরেছে এই ছেলেটিকে। কারা মেরেছে জ্ঞান না ফিরলেও জানতে পারবো না। আমারে শুধু অপেক্ষা করতে হবে। নিজের বাসায় পাগলামি করছে বৃষ্টি। সে কোনোভাবেই মানতে পারছে না যে তার মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা যেভাবেই হোক মাহিমকে আমার কাছে এনে দাও। বৃষ্টিমা, তুই নিজেকে শান্ত কর, আর মাহিকে খোঁজার জন্য লোক অনেক সেট করেছি। তোমাদের কারোর কথাই আমি বিশ্বাস করি না। বোন, তুই যদি নিজেকে এমন পাগলামির মাঝে রাখিস, তাহলে আমি কিভাবে মাহিমকে খুঁজে নিয়ে আসব? প্লিজ ভাইয়া, তুমি মাহিমকে খুঁজে নিয়ে আসো। আমি তাকে ছাড়া বাঁচবো না। তুই নিজেকে শান্ত করে রাখ, তাহলে আমি খুব তাড়াতাড়ি মাহিমকে তোর সামনে নিয়ে আসব। আমি একদম গুড গার্ল হয়ে থাকবো, তবুও তুমি মাহিমকে আমার কাছে নিয়ে আসো। তোর মাহি এত সময়ে উপরে আল্লাহর কাছে চলে গেছে। ওই ছোট লোকের সঙ্গে কখনো আমি তোর বিয়ে দিব না। জাহাঙ্গীর সাহেব মনে মনে বলল, বৃষ্টি, এখন তো কিছু খেয়ে নে মা, না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। না মা, মাহিমকে সামনে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। একটু আগে না তুই বললি গুড গার্ল হয়ে থাকবে, তাহলে এখন খাবার খাচ্ছে না কেন? খাবার না খেলে মাহিমকে আমি খুঁজবো না। আরে না না, তোমরা মাহিমকে খোঁজা বাদ দিও না। আমি এখনো গুড গার্লের মতোই খাবার খেয়ে নিচ্ছি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কিন্তু হসপিটালে থাকা ছেলেটির জ্ঞান ফিরল না। তাই ডক্টররা জ্ঞান ফেরার আশা ছেড়ে দিয়েছে। কামাল সাহেব ছেলেটিকে নিয়ে অনেক চিন্তিত, কেননা তার পরিবারের সদস্যরা হয়তো চিন্তা করছে। হসপিটালে কামাল সাহেব ডক্টরের সঙ্গে কথা বলতেছিল। উনি একজন আর চিৎকার করে বলে উঠল, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে একজন ডক্টর ওর সাথে কামাল কেবিনে প্রবেশ করলো। ডক্টর ছেলেটিকে সব কিছু ভালোভাবে চেক করলো। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে তোমার জ্ঞান ফিরবে না, কিন্তু দেখো আল্লাহ তাআলা কি অশেষ রহমত, তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি এখন কোথায় ডাক্তার? তুমি এখন ঢাকা উত্তরার দিকে একটি সিটি হসপিটালে আসো। ওই যে পুলিশ ইন্সপেক্টর, সেই তোমাকে এখানে এনেছে। ও আচ্ছা, মাথা প্রচুর যন্ত্রণা করছে। হ্যাঁ, তোমার মাথার পেছনে আঘাত করা হয়েছিল তাই। কামাল সাহেব, আমরা বাইরে যাচ্ছি, আপনি কথা বলতে পারেন। আর হ্যাঁ, বেশি কথা বলবেন না, তাহলে রোগীর মাথায় চাপ পড়তে পারে। ঠিক আছে ডাক্তার। ডক্টর সহ নার্স কেবিন থেকে বেরিয়ে গেল, আর কামাল সাহেব একটি চেয়ার নিয়ে এসে ছেলেটির পাশে বসলো। তোমার নাম কি বাবা, আর কিভাবে এইসব হলো? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আর আমার নাম মাহিম। তোমার বাসা কোথায়? আসলে আঙ্কেল, আমার পরিবার বলতে কেউ নেই। আমি অনাথ, চাকরি খোঁজে ঢাকায় এসেছিলাম,
কিন্তু কিছু সন্ত্রাসী কবলে পড়ে আজ আমার এই অবস্থা। বুঝছি তোমার অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আপাতত রেস্ট করো, বাকি কথা পরে হবে। ঠিক আছে স্যার। স্যার নয়, আঙ্কেল বলো। ওকে। টেনশন নিও না, তোমার এই আঙ্কেল তোমার পাশে আছে। আমিও এক অনাথ, তাই তোমার কষ্ট বুঝি। মাহিম কিছু বলল না, মুচকি হাসলো। কামাল কেবিন থেকে বের হয়ে গেল। মাহিম মুচকি হেসে নিজের মনে মনেই বলতে লাগলো, খুব তাড়াতাড়ি ফিরছি আমার সিটিতে, সব বেইমান আর শত্রুদের শেষ করে নতুন রূপ নতুন প্ল্যানে। তোরা শুধু অপেক্ষা কর। এখন পুরো রকস্টার সিটির দায়িত্ব আর্কের উপর। নিজেই সব দেখভাল করছে। নিজের কাজ হাসিল করতে পেরে আর্কে খুবই খুশি। নিজের শত্রুদের সাথেও হাত মিলিয়েছে। আপনারা সাথে না থাকলে আমি কোনোদিনই এই কাজটি সফল করতে পারতাম না। আর আপনি আমাদের সাথে হাত না মেলালে কোনোদিনই কে মারতে পারবেন না। সবই আল্লাহর ইচ্ছে। আজ থেকে নিজের ইচ্ছে মতো কাজ করুন, বাধা দেওয়ার মতো কেউ নেই। একদম। বাংলাদেশের কে খবর দিন, বাংলাদেশ থেকে আমার সবচেয়ে বেশি মেয়ে চাই। অর্ডার করেছেন, তখন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর সোনা স্মাগলার যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সব কোটিপতি না, বিলিয়ন ট্রিলিয়নের মালিক হতে চাই। ওকে। এখন পুরো রকস্টার সিটির দায়িত্ব আর্কের উপর। নিজেই সব দেখভাল করছে। নিজের কাজ হাসিল করতে পেরে আর্কে খুবই খুশি। নিজের শত্রুদের সাথেও হাত মিলিয়েছে। নিজেদের মাঝে মিটিং করে যে যার রাষ্ট্রে হেলিকপ্টারে করে চলে গেল। একবার শুধু এই রকস্টার সিটির আমার মুঠোয় চলে আসো, তারপর তাদের কেউ শেষ করতে আমার বেশি সময় লাগবে না, যেভাবে কেরে করেছি। বেচারা আমার বন্ধু অকালে ভোগে চলে গেল। সবসময় বেশি বুঝতো, বেশি বোঝার ফল এমনই হওয়া উচিত। অন্ধকার রুমে কম্পিউটারের সামনে বসে আছে এসকে। রকস্টার সিটির সব খবর সে রাখে, যেটা আর কেউ অজানা। আজ পর্যন্ত এই এসকে কারো সামনে আসেনি। খুব বড় ভুল করলে বন্ধু আরকে। যে তোমাকে বন্ধু ভেবেছিল তাকে তুমি শত্রু বানিয়ে নিলে। এত বছরের বন্ধুত্ব তুমি টাকার কাছে বিক্রি করে দিলে। এই মাসুল তোমাকে খুব শীঘ্রই দিতে হবে। সে আসবে ফিরে নতুন রূপে, নতুন ছদ্মবেশে, আর এক এক করে সব বেঈমানকে মারবে। তার বুদ্ধিমত্তার কাছে তুমি এখনো বাচ্চা, কারণ সে 17 বছর থেকে রকস্টার সিটির বাচ্চা হতে চেয়েছিল, আর হয়েও গিয়েছিল। তুমি কি না? আর কিছু বলল না, তার আগেই হা হা করে হেসে উঠল এসকে। মাহিম বেডে শুয়ে নিজের রকস্টার সিটিতে প্রবেশ করার কথা ভাবতে লাগলো। কিভাবে সে ওই পর্যন্ত পৌঁছেছিল। অতীত। মাহিম নিজের মা আর বোনকে হারিয়ে অনেক ভেঙে পড়েছিল। তারপর আবার নিজের বাবা হসপিটালে, সামনে ওঠা মুশকিল হচ্ছিল। কামাল সাহেব বাসায় খবর জানতে পেরে দ্রুত চলে আসলো। মাহিমকে কোনোভাবেই সান্ত্বনা দিয়ে পুলিশের কেস থেকে রক্ষা করে দুইজনেই দাফনের ব্যবস্থা করে। রাতের মাঝেই দুইজন বাড়ির সামনে খবর দিয়েছে। এই খবর শুনতে পেয়ে রাজু নিয়াম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফোনে মাহিমকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছেন। কবরের সামনে বসে আছে মাহিম, কান্না করছে। মা, বোন, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? কান্না করে মাহিম বলল, নিজেকে সামলা বাবা। তুই ভুলে গেছিস তোর বাবা হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও হ্যাঁ, তাই তো। মায়া আর আম্মু, তোমরা এখানেই ঘুমিয়ে থাকো, আমি বাবার কাছে যাচ্ছি, আজ রাতে ফিরবো না। মাহিম এটা বললেই নিজের চোখ মুছে ফেলল আর হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মাহিম, নিজেকে সামলে নে বাবা। আমি একদম ঠিক আছি আঙ্কেল। আধা ঘন্টা পর মাহিম হসপিটালে চলে আসলো, সাথে কামাল চৌধুরী। কোথায় ছিলেন আপনারা? রোগীকে রেখে এইভাবে ঘুরতে পারেন না আপনারা। আমরা ঘুরতেছিলাম না ডাক্তার, আমার মা বোনকে দাফন করে আসলাম, চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে আসলাম। সরি মিস্টার, যাই হোক আপনার বাবার অবস্থা খুব খারাপ, তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে নিয়ে যেতে হবে। যা করতে হবে করুন ডাক্তার, আমার ভাইয়ের যেন কিছু না হয়। আজাদের ফ্লাইটে তাকে আমেরিকা নিয়ে যান, তাহলে হয়তো বা বাঁচানো যাবে। আমরা কোনো রকম তাকে বাঁচিয়ে রেখেছি। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে দিব। ঠিক আছে, আপনারা রেডি হয়ে নেন, আমি আমেরিকার ডাক্তারের সাথে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে। রাত 3টা। হসপিটালের মাঝেই রাজু নিয়াম আসলো।
এসে মাহিমের কাছে আসলো। আঙ্কেল এখন কেমন আছেন? একদম ভালো নেই রে, আমেরিকা নিয়ে যেতে হবে। সব ব্যবস্থা হয়েছে কি? হয়ে গেছে, সব হয়ে গেছে। একটা ঝড় এসে আমার জীবনের সব এলোমেলো করে দিয়ে গেল রে। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিন্তু তোকে শান্ত থাকতে হবে আঙ্কেলের সুস্থর জন্য, আর বাকিটা তুই ভালো করেই বুঝিস। এই ঝামেলা থেকে বের হই, তারপর আমি সব হিসেব কড়াই গন্ডায় মিলাবো। এরই মাঝে আমেরিকান যাবার সময় চলে আসলো। 3 জন ডক্টরের সাথে মাহিম আর কামাল সাহেব যাচ্ছেন। রাজু আর নিয়াম মাহিমের পাশে থাকবে। জেট বিমান করে মাহিমরা আমেরিকা আসলো। দীর্ঘ কয়েক ঘন্টা পরের দিন সকালে আমেরিকা পৌঁছলো। যাবার সাথে সাথেই সালাম সাহেবকে বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো আর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো। দীর্ঘ 3 ঘন্টা অপারেশন হলো। আপনার বাবার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, এখন ঠিক আছে, আর 24 ঘন্টা জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে। ডক্টরের কথা শুনে মাহিম বেঞ্চে বসে বলল, ভেঙে পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখ। আঙ্কেল। সময় যেতে লাগলো, কিন্তু সালাম সাহেবের জ্ঞান ফিরল না। ডক্টর তাকে কোমায় ঘোষণা করে দিলেন। মাহিম তো কান্নায় ভেঙে পড়েছেন, কোনোভাবেই সামলানো যাচ্ছে না তাকে। হসপিটালে একটি বেঞ্চে বসে কান্না করছে। একটা ঝড় সব শেষ করে দিল আমার জীবন। সবাই আমাকে ছেড়ে চলে গেল, বাবাও মরার মতো বেঁচে আছে। এইসব আমি কিছুতেই সহ্য করতে পারছি না। না, কাউকে আমি ছাড়বো না, কোনোভাবেই না। ওদের সাথে তুই পারবি না, তোরে আগে ওদের থেকে বেশি শক্তিশালী হতে হবে। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, আমি কি কি করতে পারি। হ্যাঁ, তাই কি করবি? তার থেকে শান্ত মাথায় ভাব তোর বোনকে মারার কারণ। ভেবে দেখবো তোমার কথা। 2 দিন পর। দোস্ত, মায়াকে মারার পিছনে আর আঙ্কেলকে মারার পিছনে আছে রফিক আর শফিক, যারা রকস্টার সিটির সদস্য। ওদের মারা যাবে না, কিন্তু এমপি বরুণ ওকে মারতে পারবো। দুজন একসাথে, কিছু তো ঘাবলা আছি। সব তো প্ল্যান মাফিকই চলছিল, এদের পিছনে অন্য কেউ আছে। আমারও সেটা মনে হচ্ছে। তোদের বাড়ির সিসি ক্যামেরা দেখে আর শুনে যা বুঝলাম, সেটা হলো তোর বোনের লেডি কুইন আর ডেডলি বয়েসের কথা বরুণ জেনে গিয়েছিল। কি? এটা কিভাবে সম্ভব? সেটাই তো, এর পিছনে অন্য কোনো কারণ আছে। আচ্ছা, আমি এখন রাখছি, তোদের সাথে পরে কথা হবে। ঠিক আছে, সাবধানে থাকিস। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ওই দিনের পর মাহিমের মাথায় একটা কথা ঘুরছে, আর সেটা হলো রকস্টার সিটির বাদশা হওয়া। আর এতে তাকে সাহায্য করছে কামাল সাহেব। মাহিমকে এই পরামর্শ সেই দিয়েছে, আর তাদের সকল বিজনেস আমেরিকা ট্রান্সফার করেছে। এই দেশে সব কিছু মাহিম বিজনেস দেখা আর নিজের গন্তব্যে এগিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত। এই কয়েক মাস মাহিম নিজের নাম করে ফেলেছে বিজনেস আইকন হিসেবে। বস, এর আগে সুযোগ তো হাতছাড়া করেছেন, আপনার জন্য আরেকটি সুযোগ আসছে। তাই নাকি? কিভাবে? বস, নতুন বাদশা খুবই অত্যাচারী, আর অত্যাচারে সিটির সবাই দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেছে। এখানে যদি কেউ এসে তাদের রক্ষা করে, তাহলে মনে করো তারা সবাই তাকে ভগবান মানবে। আর বুঝতে পারছি, আমার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বস, আগামীকাল সোনাম মাগলা হবে, আপনি চাইলে জায়গা থেকে আসতে পারেন। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ বস, আপনাকে সাহায্য করার জন্য আমি থাকবো। গুড। মাহিম নিজে চিন্তা করতে লাগলো, আর কিভাবে কি করবে সেটা ভাবতে লাগলো। সব কিছু ভেবে মাহিম তার বাবার রুমে গেল। সালাম সাহেব ঘুমায় আছেন, বাসাতে তার সকল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মাহিমকে রুমে যেতে দেখে মেয়ের সেই রুম থেকে বেরিয়ে গেল। বাবা, তোমাকে ওইভাবে দেখতে আর ভালো লাগে না, তুমি আবার আগের মতো হয়ে যাও। সালাম সাহেব নিজের শুধু চোখে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন, কিন্তু কিছু বলতে বা নড়তে পারবেন না। ঠিক আছে বাবা, তুমি নিজের যত্ন নেবে, তোমার ছেলে বড় একটা কাজে যাচ্ছে। এটা বললে মাহিম নিজের বাবার কপালে চুমু খেলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। বাবার সাথে কি কথা হলো? এই তো দৈনিক যা বলি আঙ্কেল। কি বড় কাজে যাচ্ছ শুনলাম? তেমন কিছু না, বড় একটা ডিল করতে যাচ্ছি। এটা করলে আমি পুরো বিশ্বের প্রিন্স হতে পারি। কি তাই নাকি? এটা তো খুব ভালো, আমি দোয়া করি তুমি যেন সফল হও। মাহিম আঙ্কেলের সাথে কিছু কথা বলে চলে গেল।
আর তার আঙ্কেল মাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আর ভাতিজা, তোমার মতিগতি কিছু হলেও বুঝতে পারছি। যাই হোক, তুমি এগুলেই আমি নিজে এগোতে পারবো। কথাগুলো নিজের মনে মনে বলে নিজের ভাইয়ের রুমে ঢুকলো। আমার ভাই শুয়ে আছে কতদিন ধরে। কথাটি ঠাট্টাস্বরূপ বলল, তারপর আরও কিছু কথা বলল। পরের দিন সকালে যথাস্থানে পৌঁছে গেল নিজের প্রস্তুতি নিয়ে। কয়েকজন লোক ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিম সেখানে যাওয়ার প্ল্যান আঁটতে লাগলো। আর কিছু সময়ের মাঝে সেটা হয়েও গেল। একজন লোক একটু পাশে গিয়ে কার সাথে যেন কথা বলছে, দেখে মনে হচ্ছে তাদের সাংরা। মাহিম নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ওই ব্যাটাকে টপকে দিল আর তার পোশাক পরে নিল। তারপর তাদের সামনে গিয়ে দাঁড়ালো। মুখ বাঁধা সবার, তাই চিনতে পারেনি। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর একটা জিপ গাড়ি নিয়ে কিছু লোক আসলো আর কোডিং ভাষায় কথা বলল। কথা শেষ হলে মাহিম সহ বাকিরা গাড়িতে উঠল। গন্তব্য রকস্টার সিটি। দীর্ঘ 1 ঘন্টা চলার পর গাড়ি একটা জায়গায় এসে পৌঁছলো। তখন বাইরে থেকে যারা আসছে তাদের মুখ বেঁধে দিল, এমনকি মাহিমেরও। তারপর সিকিউরিটি রাস্তা দিয়ে প্রবেশ করলো। আধা ঘন্টা গাড়ি চলার পর সবার মুখের বাঁধন খুলে দিল। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো অনেক শ্রমিক এখানে কাজ করছে, আর যারা একটু ভুল করছে তাদের উপর নির্মম নির্যাতন অত্যাচার করছে। মাহিম দেখলো এদের অবস্থা খুবই করুণ। দীর্ঘ 1 ঘন্টা চলার পর একটা প্যালেসে আসলো। আপনারা আপাতত এখানে অপেক্ষা করুন, বাদশা এখানে আপনাদের সাথে দেখা করবে। এই কথাটা একটি লোক বলেই চলে গেল। মাহিম চারপাশে নিজের চোখ বোলাতে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা একটি ছেলের দিকে তার চোখ আটকে গেল। অনেক সময় অপেক্ষা করার পর সবাই বাদশা বাদশা বলে চিল্লিয়ে উঠল। পরপর কয়েকটি গাড়ি আসলো। সবাই হাঁটু গেড়ে বসে পড়ল। সেটা দেখে মাহিমও বসে পড়ল। সবচেয়ে বড় সোনার গাড়ি থেকে এক ব্যক্তি নামলো। তাকে দেখে সবাই গ্রিট করলো। বড় সমাবেশ ভিআইপি চেয়ারে বসলেন বাদশাহ শেওনাজ। আজকে এখানে যারা উপস্থিত তারা হলেন আমার খোশ লোক। আপনাদের সাথে আমার সব থেকে বড় বড় ডিল হয়েছিল আর সেটা সফল হয়েছে। ভবিষ্যতে যেন আরও ভালো ভালো হয় সেই কামনা করছি। জয় বাদশাহ জয়। ভিন্ন ভিন্ন দেশের মাফিয়া এখানে হাজির হয়েছে। তার মাঝে ড্রাগন কিং, জোকার কিং আরও অনেকেই আছে। হঠাৎ মাহিম সবাইকে ঠেলে আস্তে আস্তে এগিয়ে গেল। চারপাশে ভালো করে তাকিয়ে আরও এগিয়ে যেতে লাগলো। সমাবেশের আশেপাশে অনেক গরিব অসহায়রা কাজ করছে। মাহিম একজনকে ইশারা করলো, সব ওকে নাকি। মাহিম নিজে ইশারা পাওয়া মাত্রই গাড়ি থেকে বন্দুক নিয়ে কেড়ে নিয়ে গুলি করলো সোজা বাদশার কপাল বরাবর। একটা গুলিতেই বাদশা ডেড। গুলির শব্দ চারপাশে হইচই শুরু হয়ে গেল আর সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। অন্যদিকে নিজের বাদশাকে মরতে দেখে হই হুল্লোড়ে করতে লাগলো। চারপাশে সিটি বেজে উঠল, বিপদ সংকেত। মাহিম নিজের কাজ করে সেখানেই দাঁড়িয়ে রইল। চারপাশে থেকে তাকে ঘিরে ধরল। কে তুই? তোর সাহস হলো কিভাবে বাদশাকে মারার? বাদশাকে মারলাম, সাহস আছে এই জন্য। আর আমি কি তোর জানতে হবে না? কি এত মানুষের মাঝে থেকে এত বড় বড় কথা বলছিস? আর কিছু বলতে পারলো না। তার আগেই মাহিম বন্দুক তাক করে মেরে দিল ধপাস করে। সেও মাটিতে পড়ে গেল। এবার চারপাশে গার্ড ভয়ে পিছিয়ে গেল, কারণ সব থেকে বড় এজেন্টও তাদের প্রধান সে ব্যক্তি ছিল। যারা বড় বড় মাফিয়া ছিল তারা মাহিমকে মারতে আসলো, কিন্তু তাদের কাছে কোনো বন্দুক ছিল না। এখানে আসার আগেই সব জমা দিতে হয়েছে। এবার চারপাশে থেকে সাধারণ লোক চিৎকার করে ঘিরে ধরল আর ইট পাথর মেরে আহত করতে লাগলো। কিন্তু সময়ের মাঝে পরিবেশ পাল্টে গেল। সাধারণ জনগণের হাতে বন্দুক। মাহিমকে সবাই বাহুবা দিচ্ছে আর নতুন বাদশা বলে জয়ধ্বনি দিতে লাগলো। বাকি সৈন্য এসে নিজের বাদশা আর সেনাপ্রধানের মৃতদেহ দেখে ভয় আর কিছু বলতে পারল না। সবাই মাথা নিচু করে ফেলল। আমি এমকে, সাধারণ মানুষের জন্য রক্ষক আর নির্যাতনকারীর মৃত্যুদূত। মাহিমের কথা শুনে সাধারণ যারা ছিল তারা জয়ধ্বনি দিতে লাগলো। মাহিম বুঝে গেল তার কাজ হয়ে গেছে। বস, আপনি ভিতরে চলেন, এখানে আপনার বিপদ আছে। সব ঠান্ডা হলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে। একে পুরো বেশে ছড়িয়ে গেছে রকস্টার সিটির বাদশা মারা গেছে আর নতুন বাদশা হয়ে গেছে। বাইরে যারা ছিল তারা তো অবাক। মাহিম, মাহিম কি এত ভাবছো?
মাহিম নিজের অতীতটাকে নিয়ে ভাবতেছিল। তখনই কারুটাকে বাস্তবে ফিরতে হলো। জি আঙ্কেল বলেন। কখন থেকে তোমাকে ডাকছি, আর তুমি কি এত ভাবনাতে? তেমন কিছু না, জীবনে আমাকে কি কি দিয়েছে সেটাই ভাবছি। তো কি কি দিল? দোয়ার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ও আচ্ছা, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আজ থেকে আমার সাথে থাকবে, আর সুস্থ হলে পুলিশে জয়েন করবে। আমি? হ্যাঁ তুমি। আমার সব ব্যবস্থা করা শেষ এই 2 দিনে। আপনি যেটা ভালো মনে করেন। পুলিশ হতে পারলে আমি সন্ত্রাসীদের মোকাবিলা আগে করব। সেটা তোমার ইচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো। আপনাদের দোয়ায় সুস্থ হয়ে যাব। আমেরিকান বড় বিজনেস কোম্পানির নাম মায়া ইন্ডাস্ট্রিয়াস ও আইকন সিটি, আর এই কোম্পানির নতুন সিইওই কামাল চৌধুরী। কোম্পানির সামনে অনেক প্রেসের লোক ভিড় করেছে। কামাল চৌধুরী গাড়ি থেকে নামার সাথে সাথেই তাদের একের পর এক প্রশ্ন করতে লাগলো। স্যার, এই কোম্পানির আসল মালিক প্রিন্স কোথায় থাকে? তার কি হয়েছে যে এত বড় বড় কোম্পানির দায়িত্ব আপনি নিয়েছেন? কোনোভাবেই কি আপনি এই কোম্পানি নিজের কাজে নিয়েছেন, নাকি কোম্পানির মালিকের কিছু হয়েছে? কোনো কারণ ছাড়া কি আপনি এই কোম্পানির দায়িত্ব নিয়েছেন? এভাবেই অনেক অনেক কথা বলতে লাগলো। কামাল চৌধুরী শুধু একটা কথাই বলতো, আগে কি বলছেন না বলছেন ডোন্ট কেয়ার, আর একটা ফালতু কথা বললে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আর আমি সিইও, কি করতে পারি বুঝিয়ে দিতে হবে না। কামাল চৌধুরী শাসানো কথা শুনে আর কেউ কিছু বলল না। কামাল চৌধুরী নিজের অফিসের মাঝে প্রবেশ করলো, আর প্রেসের লোক নিজেদের মতো ব্লা ব্লা বলতে লাগলো। আজকে অনেক দিন হলো, তোমরা মাহিমকে খুঁজে এনে দিতে পারলে না। আমরা খুঁজছি, তোর মাহিকে খুঁজতে তো আমি কম লোক রাখিনি। কেমন লোক সেট করেছো সেটা আমি তোমাদের কাজ দেখেই বুঝতে পারছি। এটা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেটা না মা। আমার সেটাই মনে হচ্ছে। তাছাড়া দেশের রাষ্ট্রপতির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। একটা ছোট লোকের জন্য এত বড় কথা বলছো তুমি? এই দেখো, তোমার মুখ থেকে সত্যি কথা বের হয়ে গেছে। তুমি আগের থেকেই মাহিমকে সহ্য করতে পারতে না, তাই তুমি ভালো করে খুঁজছো না। না মা, তুই আমাকে ভুল বুঝিস। যা বোঝার আমি বুঝে গেছি। ঠিক আছে, তোমাদের কাউকে আর খুঁজতে হবে না, আমি নিজেই খুঁজে বের করব। আর মারুফ ভাইয়া, সে তো উধাও, হয়তো সেই লুকিয়ে রেখেছে। বৃষ্টি আরও কথা বলে রাগে হনহন করতে করতে নিজের রুমেই চলে গেল, আর জোরে রুমের দরজা বন্ধ করে দিল। 6 মাস পর। মাহিম, তুমি তোমার ট্রেনিং খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবে শেষ করেছো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আর আমি না কাজে লাগিয়ে পারি বলেন? তবুও তুমি 9 মাসের ট্রেনিং তুমি 4 মাসে শেষ করেছো। এটা অবিশ্বাস্য ঘটনা। কিছু না, আমি শুধু নিজের চেষ্টাই চালিয়েছি। সে যাই হোক, তোমার চাকরি হয়েছে, আর তুমি আজ থেকে এসপি। স্যার, আমি এসপি, কিন্তু স্যার কিভাবে? আমি তো... তোমার বন্দুক চালানো, তোমার ট্রেনিং দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি স্পেশাল। ধন্যবাদ স্যার, আমি নিজের সাধ্যমতো সব করার চেষ্টা করব। গুড। এখন তুমি কোন থানায় কাজ করতে চাও, এটা তোমাকে আমি খুশি হয়ে জানাতে চেয়েছি। স্যার, আমি ঢাকার এই থানাতে যেতে চাই। ঠিক আছে মাহিম, তুমি আগামী 1 তারিখ থেকে জয়েন করবে ওই থানায়। ওকে স্যার। এই নাও তোমার পোশাক, আর বাসায় যাও। 3 দিনের ছুটি দেওয়া হলো তোমার। ধন্যবাদ স্যার। মাহিম স্যালুট করে বড় স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। অসুস্থ হবার 2 মাস মাহিম কামাল সাহেবের বাসাতেই ছিল, সেখানে থেকেই সুস্থ হয়েছে, আর বাকি 4 মাস পুলিশ ট্রেনিং করছে। মাহিম নিজের বাসা মানে কামাল সাহেবের বাসায় চলে আসলো। 1 মাস হয়েছে তার রিটার্নিং হয়েছে, এখন বাসায় থাকেন। আঙ্কেল আঙ্কেল, আপনি কোথায়? মাহিম চিল্লিয়ে ডাকতে লাগলো। মাহিমের ডাক শুনে নিজের রুমে থেকে বেরিয়ে আসলো কামাল সাহেব। আরে মাহিম যে, তোর ট্রেনিং শেষ? আঙ্কেল, আর এই নেন মিষ্টি মুখ করো, আমি থানার এসপি হয়ে গেছি। আরে তাই নাকি? এটা তো খুবই ভালো, আমার বিশ্বাস ছিল তুই পারবি। হ্যাঁ, এখন কথা না বলে মিষ্টি খাও। আরে বাবা, তুই কি আমাকে এই বুড়ো বয়সে মারা চিন্তা করিস? আমার যে ডায়াবেটিস আছে সেটা ভুলে গেছিস? উফ, সরি আঙ্কেল, যাও, তোমার খেতে হবে না, আমি একলাই খাচ্ছি। বেশি করে খা,
আর তোকে তো চেনা যাচ্ছে না মুখে দাড়ির জন্য। কাজের বুয়াকে আজ ভালো করে রান্না করতে বলো, জমিয়ে খাবো দুজন। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। একটা পার্কে বসে আছে রাফি আর মেধা। দুইজন নিজেদের বিয়ে নিয়ে কথা বলছে। রাফি, আমাদের তো আর 1 সপ্তাহ পর বিয়ে, তোমার কোনো প্ল্যান নেই? আমার তো অনেক প্ল্যান, কিন্তু সব থেকে বড় প্ল্যান তোমাকে হালি বাচ্চার মা করার। যা দুষ্টু, সবার সামনে কি বলো? মেধা রাফির বুকে কিল দিয়ে বলল। এমন সময় সেখানে একটা নোংরা পোশাক পরিহিত ছোট্ট বাচ্চা আসলো। স্যার, কয়টা টাকা দেন, সকাল থেকে কিছু খাইনি। এই যা, তো এখানে টাকা থাকে না, টাকা নেই দেওয়ার মতো? প্লিজ স্যার, দিন না কয়টা টাকা। বাবু, এই ফকিন্নিটারে এখান থেকে তাড়াতাড়ি সরাও, গা থেকে গন্ধ আসছে। এই এখান থেকে যা, নাকি থাপ্পড় খাবি? স্যার। রাফি ছেলেটিকে থাপ্পড় মারল, সাথে সাথেই ছেলেটি মাটিতে লুটিয়ে গেল। এত কথা বলিস কেন? বললাম তো দিতে পারবো না, তবুও ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিস। বাবু, এখান থেকে চলো তো। বাবু চলো, এখানে থাকার পরিবেশটাই নষ্ট করে দিল। কেন যে এদের এখানে ঢুকতে দেয়? চলো মার্কেটে যাই, তোমাকে বিয়ের কিছু শপিং করে দেই। ওকে বাবু। দুইজন সেখানে থেকে চলে গেল, আর ছেলেটি অসহায় মুখ দিয়ে নিচে পড়েই রইল। এদের নিজের জিনিস কিনতে ভালো পারে, কিন্তু গরিবের একটু সাহায্য করতে পারে না। তোদের একটিকে দিয়েও কাজ হলো না, তোরা সব অকর্মর ঠেকি। বস, আপনি তো জানেন আমরা কত চেষ্টা করেছি, তবুও খুঁজে পাচ্ছি না। তোরা কানার মতো খুঁজেছিস, তাই পাচ্ছিস না। আমাদের আর কিছুদিন সময় দিন বস। আর কত সময় নিবি? তোদের সময় দিতে দিতে আমি বোর হয়ে গেছি। আজ 6 মাস হলো এমন করছিস, আর এটার জন্য আমি নিজের বোনের সামনে যেতে পারছি না। আর 1 মাস তোরা যদি মাইমকে খুঁজে না পাস, তাহলে তোদেরকে আমি কী যে করব নিজেও জানি না। শেষের কথাগুলো মারুফ একটু বেশিই জোরে বলল, আর প্রচণ্ড রেগে বলল। যা শুনে মারুফের লোকগুলো কেঁপে উঠল। 6 মাসের মতো সময় ধরে মাহিমকে খুঁজছে মারুফ, কিন্তু পাচ্ছে না। এর জন্য নিজের বোনের সামনেও যেতে পারছে না। রাতের আকাশের দিকে ভেজা চোখে তাকিয়ে আছে বৃষ্টি। প্রতি রাতেই এই অন্ধকারে সে কান্না করে। সে মাহিমের জন্য নিজেকে একলা করে নিয়েছে। মাহিম, আর কত অপেক্ষা করতে হবে তোমার জন্য? এর আগে 2 বছর অপেক্ষা করলাম, আবার যখন তুমি আমার জীবনে আসলে, কিন্তু সেই রাতে হঠাৎ করে গায়েব হয়ে গেলে। কিন্তু কেন? প্লিজ মাহিম, তুমি ফিরে এসো, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি নিজের মনে মনে কথাগুলো বলছিল, আর চোখে জল ফেলছিল। অনেক রাত হয়েছে বৃষ্টি, এবার নিজের রুমে যা। এই ঠান্ডায় আর বসে থাকিস না। আমার চিন্তা তোমাদের করতে হবে না মা, তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। আর কত নিজেকে কষ্ট দিবি? আমি যে এইসব আর সহ্য করতে পারছি না। তোর কষ্ট আমরা কিভাবে সহ্য করব? মা, আমি আর পারছি না, তুমিই বলো। আর আর কত অপেক্ষা করব? আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভালোবাসা সত্যি হলে তুমি নিশ্চয়ই তাকে পাবে। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো রুমে গিয়ে ঘুমাও। মা। মাহিম নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। সেই পুরনো অ্যাকাউন্ট লগ ইন করছে। সেই চিরচেনা গ্রুপের লোগো, গ্রুপ পিকচার সব দেখে তার চোখ ভিজে উঠল। এক হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলল। তারপর পুরনো অ্যাকাউন্টে মেসেজ দিল। কল করো এই নাম্বারে। মেসেজটা যাবার কিছু সময় পর মাহিমের ফোনে কল আসলো। কেমন আছো মিস্টার হ্যাকার? ভালো ভাই, আপনি কেমন আছেন? আর 6 মাস আপনি কোথায় ছিলেন? ছিলাম একটা কাজে বিজি। তো তোমার এসকে কাজ কেমন চলছে? বস, আমি মিস্টার হ্যাকার আর এসকে একই ব্যক্তি, আর কাজ তো একই হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তোমার আপডেট ভার্সন এসকে। ভাই, আপনি আগের মতোই ফোন করেন। সেই যাই হোক, আমার কাজগুলো কতটুকু হয়েছে? আপনার কাজ চলছে, কিন্তু আপনার প্রাণপ্রিয় বন্ধু আর আপনার আঙ্কেল একটু বেশি উঠছে। উঠতে দাও আর কিছুদিন, আমিও দেখি কত উঠতে পারে। আর এই সুযোগে আমি এই দেশ থেকে কিছু পাপীদের সরাতে থাকি।
ঠিক আছে ভাই, আমি কি লোকদের বাংলাদেশে আসতে বলবো? তার দরকার হবে না, আমি আমার পুরনো সঙ্গীদের নিয়ে এসব চুনোপুটি শেষ করব। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝেন। আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। আর আমার বাবার অবস্থা কেমন? আছে মোটামুটি, আপনি তো সবই আন্দাজ করতে পারছেন। এ কথা বলে ফোন রেখে দিল। সামনে কি হতে চলেছে অজানা। আজ মাহিমের পুলিশের ডিউটিতে প্রথম দিন, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তাড়াতাড়ি নিজের ইউনিফর্ম পরে নিল, তারপর চোখে একটা গগলস পরে নিল। মাহিমকে দেখতেই একদম ফিল্মের নায়কের মতো লাগছে। বরাবর মাহিমের চোখ নীল, এই জন্যই আরও ভালো লাগে বিষয়টি। মাহিম রেডি হয়ে নিয়ে চলে আসলো, তারপর কামাল সাহেবকে সালাম করলো। দোয়া করো আঙ্কেল, যেন আমার প্রথম দিন থেকে ডিউটি সৎভাবে করতে পারি। আমার দোয়া সবসময় তোর সাথে, কখনো খারাপের সঙ্গ দিও না। আর পুলিশের পোশাক পরে গরিবের পাশে থেকো, বড়লোকের দালাল নয়। একদম চিন্তা করবে না, তোমার এই ছেলে বাকি পুলিশ অফিসারের মতো হবে না, সেটা মিলিয়ে নিও। সেটা আমার জানা আছে, সাবধানে যাস। ঠিক আছে আঙ্কেল। মাহিম বাড়ি থেকে বেরিয়ে গেল। আগে থেকেই থানা থেকে গাড়ি এসেছিল। ইন্সপেক্টর মাহফুজ মাহিমকে দেখে স্যালুট করলো। ঝটপট গাড়িতে বসে পড়ুন, আপনার জন্য আমাদের থানায় সবাই অপেক্ষা করতেছে। চলো যাওয়া যাক। মাহিম গাড়িতে উঠে বসলো। ইন্সপেক্টর মাহফুজ গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 30 মিনিট পর মাহিম থানায় এসে পৌঁছলো। মাহিম আসবে বলেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মাহিম আসার সাথে সাথেই সবাই মাহিমকে ফুলে তোড়া দিয়ে বরণ করে নিল আর স্যালুট করলো। আজ প্রথম দিন, তাই কোনো কাজ নয়, সবার সাথে পরিচয়। চলুন আস্তে আস্তে পরিচয় হওয়া যাক। আমি মাহিম শাহেরিয়া। আপনাদের পরিচয় আর কতদিন ধরে এখানে আছেন? এক এক করে সবাই নিজেদের কথা বলতে লাগলো। মাহিম সবার কথা শুনে সবথেকে পুরনো একটা কনস্টেবলকে রেখে সবাইকে চলে যেতে বলল। আপনি আমার চাচার বয়সী, তাই চাচা বললেই ডাকবো। সেটা আপনার ইচ্ছে স্যার। শোনেন, থানায় কে কি করে, কে কেমন, আপনি আস্তে আস্তে ডিটেলসে বলুন। আর পুরনো যত পেন্ডিং ফাইল আছে সব নিয়ে আসুন। আচ্ছা স্যার। কনস্টেবল জিয়া সব ফাইল নিয়ে এসে টেবিলের উপর রাখলো। মাহিম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর জিয়া চাচা থেকে বর্ণনা শুনতে লাগলো। মাহিম বেছে বেছে কয়েকটি ফাইল নিজের কাছে রেখে দিল আর বাকিগুলো আগের জায়গায় রেখে আসতে বলল। সবাই এক জায়গায় হন। মাহিমের কথা শুনে সব ছোট বড় অফিসার এক জায়গায় হলো। আজ পর্যন্ত এ থানায় কী হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আজ থেকে সব ট্রেনের গতিতে চলবে। আমি কিছু ফাইল দিচ্ছি, সব ডিটেলস পড়ে আমাকে বলো কে এরা আর কেন তাদের কিছু হয়নি। আচ্ছা স্যার। মাহিমের কথা শুনে সবাই ফাইল চেক করলো। পুরনো কিছু অফিসারের মুখ কালো হয়ে গেল ফাইল দেখে। কি হয়েছে আপনাদের মুখে এমন কেন? স্যার, এখানকার ফাইলগুলো হলো এখানের এমপির আর তার ছেলের, আর কয়েকটা মাফিয়া কিং নিলয়ের। ও আচ্ছা, আজ থেকে এদের উপর ইনভেস্টিগেশন হবে। স্যার, এদের পিছনে না লাগাই ভালো, এর খুব খারাপ। এই কথা কেন বললেন মাহফুজ? কারণ স্যার, আজ পর্যন্ত যত অফিসার এদের কেস নিয়ে কাজ করছে সবাই গুম হয়ে গেছে, আর নয় কারা যেন মেরে ফেলছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু সব অফিসাররা এর মতো আমি না। হ এটা সবাই বলছে, কিন্তু নিলয় ভাইয়ের কাছে গিয়ে সবাই মরছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিলয়ের থেকে টাকা খেয়ে বসে আছেন। এইসব কি বলছেন স্যার? অফিসার তুতলিয়ে বলল। আমার আন্ডারে এসব চলবে না, যে যেমন করবে তাকে ডাইরেক্ট সাসপেন্ড করতে বাধ্য হব। আপনার দ্বারাই সব সম্ভব, প্রথমে এসে বেশি বাড়াবাড়ি ভালো নয় স্যার। সেটা সময় বলে দিবেন। বস, রকস্টার সিটি থেকে খবর এসেছে আপনার জন্য। কি খবর, তাড়াতাড়ি বল। এবার বাংলাদেশ থেকে বেশি মেয়ে লাগবে আগের বার থেকে। ঠিক আছে, তোরা ব্যবস্থা কর, আমি কিছুদিন বিয়ের কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে বস, আপনি বিয়ের আনন্দ করেন, এদিকে আপনার সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, হলেই ভালো। এই রকস্টার সিটির বাদশার যে কি হয়েছে আল্লাহ জানে। এত ভালো মানুষটি কিনা আবার বেআইনি কাজ পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এটাই হয়তো টাকার নেশা।
নিলয় মনে মনে কথাগুলো বলে নিজের অস্থানা থেকে বেরিয়ে গেল। বৃষ্টি, আগামীকাল এমপির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি চাই সেখানে তুমি আমাদের সাথে যাবে। আমি তাও তোমার সাথে? এটা ভাবলে কি করে? ওইখানে আমি গেলে তোমার সম্মান নষ্ট হবে। বৃষ্টির মা, তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দাও, আমি কিন্তু ধৈর্য বাঁধ ভেঙে গেলে কিছু একটা করে বসবো। কি করবে? তুমি মারবে আমাকে? তুমি নিজের রুমে গিয়ে রেস্ট করো, আর বৃষ্টি আমাদের সাথে যাচ্ছে, তুমি চিন্তা করো না। গেলেই ভালো। আমেরিকার কালাম সাহেব নিজের ভাইয়ের রুমে ভাইয়ের সামনে বসে আছে। সালাম সাহেব এখনও আগের মতো, কোনো উন্নতি হচ্ছে না। আর কত বছর যে আল্লাহ আপনাকে এমন করে রাখবে আল্লাহ জানে। ছোট ভাই হিসেবে আমি এই সব একদম সহ্য করতে পারছি না ভাই। কালাম ন্যাকামি করে বলল। কিছু সময় থেমে থেমে আবার বলল, মাহিম, জানি না কোথায় গেছে, সব কিছু আমাকে সামলাতে হচ্ছে। এত বড় বিজনেস আমি সামলাতে পারছি না, তাই চিন্তা করেছি অর্ধেক বিক্রি করে দেব। কেমন হবে ভাই? উফ, আমি তো ভুলে গেছি আপনি দেখা শোনা ছাড়া কিছুই পারেন না। সরি ভাইয়া, এটা আমি ভুলে যাই, কিন্তু পরের বার থেকে এমন হবে না। মেড, ভাইকেও এই মেডিসিন নিয়মিত দিচ্ছেন তো? জি বস, আমরা কথা মতো রোজ দিচ্ছি। মেড, রাতের অন্ধকারে ড্রাগস সাপ্লাই করছে নাফিস। নিজেকে খুবই ভালোভাবেই এই সবে জড়িয়ে রেখেছে। নদীর পাড়ে এই কাজটি করছে। নিজেদের মাঝে যখন ডিল ফাইনাল করতে যাবে, তখনই চারপাশ থেকে পুলিশের গাড়ি ঘিরে ধরল। আমার সাথে বেইমানি করা? তোদের আমি ছাড়বো না, পুলিশ ডাকার জন্য। ওদের আর কি ডাকবি, ওরা তো নিজেই পুলিশ। তুমি বেটা এত কাঁচা কেন? পুলিশের সাথে ড্রাগস ডিল করতে এসেছো? তার মানে ওই কল, ওই টাকা সব নকল? একদম ছোটোখাটো খোকা। আমাকে ধরে রাখতেই পারবি না বেশি সময়। তোকে ধরে নিয়ে যাচ্ছি না, ডাইরেক্ট অপারেশন। কি অপশন? তুই রাফি আর নিলয়ের ব্যাপারে যেটা জানিস বল। কিছু জানি না, আর জানলেও বলবো না। পরপর 2টা গুলি করে মেরে ফেলল। ধপাস করে নাফিস পালির উপর পড়ে গেল, সাথে সাথে স্পট ডেড। এটা কি করলেন স্যার? এদের মেরে ফেললেন, এখন প্রমাণ কোথায় পাবেন? এত চিন্তা হয়েও না মাহফুজ, আমি সব দেখিয়ে নেব, তুমি চিন্তা ফ্রি থাকো। ওকে। এই কি খবর ছড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনার রেডমোর। কেবল মারা শুরু করলাম। বেচারা নাফিস ভার্সিটিতে কত জ্বালিয়ে মারছে, ব্যাটাকে দিয়ে বহিনী করলাম। পরের টার্গেট রাফি আর ওরফের রাফু, তৈরি থেকো। মাহিম মনে মনে কথাগুলো বলেই মুচকি হাসল। নিজেদের বিয়ের আগে কাছের বন্ধু আর লোককে হারাতে হবে, রাফি আর মেধা বুঝতেই পারেনি কে নাফিসকে মারছে, সেটা সবার অজানা। রাফি তো খোঁজ লাগিয়ে রাখছে নাফিসের খুনিকে ধরার জন্য। রাফিকে মারতে পারিস, নাফিসকে? বুঝতে পারছি না, কিন্তু যেই মারুক না কেন আমি তোদের খুঁজে বার করবই। হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজে বের করো, কারণ যে মারছে তার কাছে আমাদের কোটি টাকার ড্রাগস আছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আমায়, আর আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই সব খুঁজে রাখবো। মাহফুজ, গাড়ি বের করো, আজ কয়েকটা কাজ করতে হবে। ঠিক আছে স্যার। কোথায় যাব স্যার? ঢাকা ভার্সিটিতে। আচ্ছা। মাহফুজ গাড়ি ছুটিয়ে ঢাকা ভার্সিটিতে আসলো। ভার্সিটিতে পুলিশের গাড়ি দেখে সবাই অবাক হয়ে গেল। গাড়ি থেকে মাহিম নেমে নিজের চোখে গগলস পরে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। ভার্সিটিতে কেউ বুঝতে পারছে না হঠাৎ পুলিশ কেন। স্যার, আপনার সাথে কিছু কথা আছে। বলুন পুলিশ অফিসার, কি এমন কাজ? আমার কাছে খবর আছে আপনার কলেজের থেকে ড্রাগ সাপ্লাই হয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারি না। আমি সব জানি, আর কে করছে এটাও। আপনি শুধু আমাকে একটা সাহায্য করবেন। কি? আমি তাকে মারলে এটা ধামাচাপা দিবেন। আমি চাইলে অন্যভাবে মারতে পারি, কিন্তু ওরে সবার সামনে রাখতে চাই। কি বলছো এইসব? ভাবুন স্যার, একটা লোকের জন্য আপনার ভার্সিটি কত খারাপ প্রভাব পড়ছে। ঠিক আছে, আমি ওটার শেষ দেখতে চাই। আর একটা কথা, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। চেনা লাগতে পারে, পৃথিবীটা তো ছোট। আসি স্যার, খুব তাড়াতাড়ি আপনার ভার্সিটিতে সব অন্যায় ঘুচে যাবে। মাহিম আবার ভার্সিটি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি বা মিলি কেউ ভার্সিটিতে আসেনি।
তাই মাহিম নামের পরিচিত একজন যে ভার্সিটিতে আসছিল জানতে পারল না। বস বস, আপনার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? তাড়াতাড়ি বল। বস, আমরা তাকে খুঁজে পেয়েছি, সে ঢাকায় আছে। কি? তোরা মাহিমকে খুঁজে পেয়েছিস? কোথায় দেখেছিস? তাড়াতাড়ি বল। বস, তাকে পুলিশের পোশাক পরিহিত ব্যবস্থায় দেখেছি। তারপর সব খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছুদিন আগে এই থানায় নতুন এসপি পদে যোগ করেছে। বাহ, অনেক ভালো খবর শোনালি তুই। যা, তোদের জন্য আজ পার্টির ব্যবস্থা করব, কিন্তু তার আগে মাহিমকে তুই তুলে নিয়ে আসবি এখানে। ঠিক আছে ভাই, আপনার কথা মতো সব হবে। অনেক প্রশ্নের জবাব দিতে হবে মাহিম তোকে, তুই প্রস্তুত থাক, শুধু দেখা হবার বাকি। মারুফ নিজের মনে মনে বলে ফোন বের করে তার বোনের নাম্বার কল করলো, যেটাই আজ থেকে 6 মাস কোনো কল করেনি বা সেই নাম্বার থেকেও কল আসেনি। বৃষ্টি অনুষ্ঠানে যাবার জন্য রেডি হচ্ছে। মায়ের জোরাজুরির কাছে হার মারতে বাধ্য হয়েছে। রেডি হবার সময় তার ফোন বেজে উঠল। বৃষ্টি নিজের ফোন নিয়ে দেখলো তার ভাই ফোন দিয়েছে, তাও অনেক দিন পর। সেটা দেখে বৃষ্টি হাসলো। এতদিন পরে ফোন দিতে এসেছে। বৃষ্টি ফোন রিসিভ করলো না। কয়েকবার ফোন আসলে বৃষ্টি ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস নূর? কেমন থাকবো বলেন তো? এতদিন পর এই বোনের কথা মনে পড়লো। মনে তো রোজ পড়ে বোন, কিন্তু তোর কাজটি করে দিতে পারিনি, তাই আর তোর সামনে আসেনি, আর যোগাযোগ করিনি। তো আজ ফোন দেওয়ার কারণ? কারণ আজ তোর জন্য খুশির খবর আছে। আমি তোর মাহিমকে খুঁজে পেয়েছি। কি সত্যি ভাইয়া? কোথায়, কবে? বৃষ্টি উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো। আরে শান্ত হ। শান্ত হতে পারছি না, এতদিন পর একটা ভালো খবর শোনার পর। পাগলি বোন, আচ্ছা শোন, রেডি থাকিস তোর পাগলের সাথে দেখা করার জন্য। খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা করাবো। আমি সব সময় রেডি, শুধু তুমি আমাকে নিয়ে যাও। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসছি আমি, সাবধানে থাকিস। বৃষ্টি তার মা বাবার সাথেই খুশি মনে এমপির বাসায় যাচ্ছে। অনুষ্ঠানে খুশি তো থাকবেই, কারণ তার ভালোবাসার মানুষটির খোঁজ পেয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে জাহাঙ্গীর সাহেব রাষ্ট্রপতি, তাই রাস্তা পুরো ফাঁকা, কাউকে যেতে দিচ্ছে না। মাহিম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বিরক্ত হয়ে, তাই রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশকে ডাকলো। এখানে দিয়ে আজকে যাচ্ছে? স্যার, এখান দিয়ে রাষ্ট্রপতি আর তার পরিবার এমপির বাসায় অনুষ্ঠানে যাচ্ছে। ও আচ্ছা, এই জন্য সবাইকে এভাবে ধরে রাখা হয়েছে। দেশের আইনও পারে বটে। তখনই কয়েকটা গাড়ি পরপর যেতে লাগলো। হঠাৎ একটা গাড়িতে মাহিমের চোখ আটকে গেল। বৃষ্টি? বৃষ্টি তাহলে রাষ্ট্রপতির মেয়ে? বাবা! মাহিম মনে মনে বলল। গাড়িগুলো চলে গেল আর আস্তে আস্তে ভিড় কমতে লাগলো। স্যার চলুন যাওয়া যাক আপনার প্ল্যান এক্সিকিউট করতে। আজ যাওয়া হবে না, আগামীকাল যাব। আজকের কাজ এখানেই সমাপ্ত। তুমি গাড়ি পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে কাল দেখা হচ্ছে। মাহিম সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করার জন্য বাড়ির বাইরে আসলো। বাড়ি থেকে কিছু দূরে যাবার পর হঠাৎ একটা কালো মাইক্রো আসলে আর লোক বের হয়ে মাহিমকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। মাহিমকে সোজা মারুফের সামনে নিয়ে আসা হলো। একটা চেয়ারে বসিয়ে মুখে পানি দেওয়া হলো। কিছু সময়ের মাঝে মাহিমের জ্ঞান ফিরল। মাহিমের জ্ঞান ফেরার পর নিজের সামনে পরিচিত একটা মুখ ভেসে উঠল। মারুফ? বাহ, চিনতে পারছিস তাহলে? হ্যাঁ, আমি তো ভাবলাম তুই ভুলেই গিয়েছিস। তোরে ভুলবো কেমনে? তুই তো জানের জিগার দোস্ত। হ্যাঁ সালা, সেটাই যদি হতাম তাহলে এতদিন দূরে থাকতিস না। আরে ভাই, দূরে কি আর সাথে থাকছি? ওই রাতে কি হয়েছিল? কারা যেন আমাকে ভুল করে তুলে নিয়ে গিয়েছিল আর খুব খারাপভাবে মারছে আর নদীতে ফেলে দেয়। আর আমি অসুস্থ ছিলাম। এক পুলিশ অফিসারের কাছে থাকার জন্য আজ আমি এখানে। বুঝলাম, তাহলে আমাদের সাথে যোগাযোগ করিস না কেন? কিভাবে করব? আমি তো বাইরেই ছিলাম। এই পুলিশ এমনি এমনি হয়নি, আর এখানে আসছি কিছুদিন হলো। আমি সব জানি। মারুফ কিছু সন্দেহে দেখা শুরু করলো মাহিমকে। তোর জন্য আমার বোন অনেক কষ্ট পাচ্ছে। তোরে তো ইচ্ছে করছে জানে মেরে দি। তাহলে তোর বোন তোর আসতে রাখবে না? হ ভাই। তো এসব কি? আমাকে তুলে নিয়ে আসা লাগে নাকি? আমি দেখা করতাম।
তা দেখতে পারছিস। আচ্ছা মারুফ, এইসব কিভাবে হলো? মানে এই তোর লোক? মানে বন্ধু, তোর থেকে একটা বিশেষ বিষয় লুকিয়েছি। সেদিন রাতে এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুই উধাও হয়ে গেলি। কি তাড়াতাড়ি বল। মাহিম গম্ভীর হয়ে বলল, দোস্ত, আমার বাবা হলেন এই দেশের রাষ্ট্রপতি জাহারু। এটা শুনে মাহিম কিছু সময় গম্ভীর থেকে হা হা করে হেসে উঠল। হাসিস কেন? এটা বলার সময় তোর মুখের অবস্থা দেখে, যাই হোক, আমি আগে এটাই আন্দাজ করতে পারছি, কারণ তোর বোনকে সকালে দেখলাম রাষ্ট্রপতির গাড়িতে করে অনুষ্ঠানে যাচ্ছে। সালা, আর আমাকে টেনশন দিলি। এটা বলে মারুফ ইয়ার্কি করে মারতে লাগলো। এমপির বাসায় জাহাঙ্গীর সাহেব পৌঁছলে সবাই তাদের আপ্যায়ন করলেন। এমপি আতাউর ও ভার্সিটির সভাপতি নিজের ছেলে রাফি আর বৌমা মেধাকে পরিচয় করিয়ে দিল। রাফির বাবা কামারুলও ছিল। মেধা তো জাহাঙ্গীর সাহেবের সাথে থাকা বৃষ্টিকে দেখে অবাক। মেধা ভাবতেই পারেনি ভার্সিটির খ্যাত মেয়েটি দেশের রাষ্ট্রপতির মেয়ে। মেধা নিজেকে খুব ছোট মনে হলো। বৃষ্টির সাথে কথা বলতে পারছে না গিয়ে। বৃষ্টি মেধার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসলো আর নিজ থেকে এসে কথা বলতে লাগলো। বৃষ্টির মনে কোনো অহংকার নেই। সে সব ভুলে গিয়ে মেধার সাথে ভালো করেই কথা বলতে লাগলো। আর এইদিকে রাফি বৃষ্টির পরিচয় জানতে পেরে অবাক হয়ে গেল। ইস, পরিচয়টা যদি আগে জানতাম, একটু বেশি মজা করতাম আর বেশি উপরে উঠতে পারতাম। ওকে, কোনো ব্যাপার না, নতুন করে ছক আঁকতে হবে। রাফি মনে মনে কথা বলে বৃষ্টির সাথে ভাব করতে লাগলো। ফাঁকা একটা পার্কের রেস্টুরেন্টে বসে আছে মারুফ আর মাহিম। মাহিম একটু হাঁসফাঁস করছে, যা দেখে মারুফ খিলখিল করে হাসছে। আমার চিন্তা হচ্ছে, আর তুই হাসছিস? তোর অবস্থা দেখে হাসি পাচ্ছে। তুই যেই অবস্থায় করেছিস নিজেকে। আরে ভাই, তুই তো জানিস তোর বোন কেমন। আল্লাহই জানে তোর বোন আমার কি অবস্থা করবে। সামলা আমার বোনকে, ওই দেখ চলে আসছে। মারুফের কথা শুনে মাহিম পিছনে তাকিয়ে দেখলো বৃষ্টি চলে আসছে। নীল কালারের শাড়ি পরে তাকে অসম্ভব সুন্দর লাগছে। মারুফ এগিয়ে গিয়ে তার বোনের সাথে কথা বলল। যা তোর পাগলের কাছে, অনেক খোঁজার পর পেয়েছি। বেশি কিছু বলিস না, এমনিতেই তোর ভয়ে আছে। আর হ্যাঁ, মাহিমের সমস্যা ছিল, তাই যোগাযোগ করতে পারেনি। এইসব তোমাকে বলতে হবে না, তুমি তোমার মিলির কাছে যাও তো। মারুফ মুচকি হেসেই চলে গেল আর বৃষ্টি মাহিমের কাছে আসলো। মাহিমের হার্টবিট দ্রুত গতিতে ছুটতে লাগলো। বৃষ্টি মাহিমের কাছে আসলো। কেমন আছো বৃষ্টি? ভালোই আছি, তুমি? ভালো। কথা কি নেই নাকি মুখ দিয়ে বের হচ্ছে না? কই, বের তো হচ্ছে। আগে এটা বল, তুই কই ছিলি এতদিন? আমার কাছে আসিসনি কেন? মাহিম ঢুকিল, কারণ বৃষ্টি আস্তে আস্তে রেগে যাচ্ছে এই জন্য। ছাড়ো কলার, ব্যথা পাচ্ছি। এর থেকে 1000 গুণ বেশি ব্যথা পেয়েছি আমি এই বুকে। বৃষ্টি নিজের মন দেখিয়ে বলল। আমি তো আর ইচ্ছে করে তোমার থেকে দূরে থাকি নাই। যেই জন্যই থাকিস না কেন, কেন এত দূরে ছিলি? এবারের মতো মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, এর শাস্তি তোকে পেতেই হবে। এটা বলে বৃষ্টি কলার ছেড়ে মাহিমের ঠোঁটের উপর হামলে পড়ল আর পাগলের মতো কিস করতে লাগলো। মাঝে মাঝে কামড়ও দিতে লাগলো। মাহিম খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে। বৃষ্টি তো এতদিনের ঝাল তার ঠোঁটের উপর দিচ্ছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে মাহিম। অনেক সময় পর বৃষ্টি খুব জোরে একটা কামড় দিয়ে ছেড়ে দিল। এটা কি হলো? এত জোরে কেউ কামড়ায়? আমার ঠোঁটের 12টা বাজিয়ে গেছে। ঠিক হয়েছে, আরো বেশি করব। তোমার কোনো সমস্যা? আমারই তো সমস্যা, কারণ ওই ঠোঁটটা আমার। কিন্তু এই ঠোঁটের মালিক আমার, তাই বেশি ভাব নিও না। এতদিনে অনেক কষ্ট দিয়েছ, আজ থেকে আমি দেব তোমাকে সুদে আসলে। নয় হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ঠিক আছে, এমনিতে আমার কুইন লাগবে মেরিজান। মাহিম চোখ টিপ দিয়ে বলল। জানো, এই কয়েক মাস আমার এমন একটা রাত নেই যে চোখের পানি ঝরেনি তোমার জন্য। বুঝতে পারছি পাগলি, আর কষ্ট দিব না ইনশাআল্লাহ।
মাহিমের কথা শুনে বৃষ্টি মাহিমের বুকের উপর মাথা রাখলো আর মাহিম বসে থাকলো। ব্রেকিং নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি ও এমপি আকরাম রহমান জেকে খুব বাজেভাবে নর্মভাবে ভার্সিটিতে মেরে সামনে ঝুলিয়ে রেখেছে। জানা গেছে ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই ওয়ের মেয়ে পাচার এবং হাত ছিল। কে এই মহান ব্যক্তি যে ভালো কাজ করছে? খবরে এটা দেখে কামাল সাহেব বলল, এইসব মানুষ এমনি হওয়া উচিত, কি বলিস মাহিম? হ্যাঁ আঙ্কেল, এদের জন্য ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করতে পারছে না। এরা তো শুধু টাকা বোঝে। যাই হোক, ওই কেসটা কি তোর আন্ডারে? না, আমার বাইরের। ও আচ্ছা। না, এটা হতে পারে না। আমার বাবা মরতে পারে না। রাফি, কে এমন করেছে? মেধা কান্না করে বলল, কান্না করো না। যে এমন করে থাকুক না কেন, খুঁজে বের করে কঠিন মৃত্যু দিব আমি। আমার বিয়ের আনন্দকে যে মরা বাড়ি কান্নায় পরিণত করেছে, তাকে তুমি কঠিন শাস্তি দিবে। জান। আমি এখন আমার বাড়িতে যাব। ওকে, ঠিক আছে, চলো। মেধা আর রাফি খুব দ্রুত মেধার বাসা মানে আতাউরের বাসায় এসে পৌঁছলো। বিয়ের সাজ এখনও বাসায় আছে। মেধা কান্না করতে করতে বাড়িতে প্রবেশ করলো। চারপাশে প্রেস মিডিয়ার লোক, কারণ গণ্যমান্য ব্যক্তি খুন হয়েছে। ভাইয়া, ভাইয়া, ইয়া তুই থাকতে কিভাবে আমার বাবাকে কেউ মারলো বল আমাকে। জানি না রে, বাবা কাজের জন্য বাইরে গিয়েছিল আর ফেরেনি, আর সকালে এটা। আমি কিছু জানি না, তাড়াতাড়ি বাবার খুনিকে শাস্তি দেওয়া চাই। যে আমার বাবাকে মেরেছে তাকে আমি ছাড়বো না। বস, বাংলাদেশের আমাদের সবথেকে বড় ড্রাগস ডিলার খুন হয়ে গেছে। কিভাবে আর কে? জানি না বস, এর আগেও খবর আসছে কিছু লোক মারা গেছে, আর তার আজমেন্টটা। ভালো করে লোক লাগাতে বলেন কে। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। ঠিক আছে বস। এইসব ছোটোখাটো বিষয়ে থেমে থাকলে চলবে না, আমাদেরকে আরো বেশি করে সাপ্লাই করতে হবে। আর কে কথা বলতেছিল, তখনই একটা ফোন আসলো। একটু বিরতি নিয়ে আর কে ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বন্ধু? কে? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? আমি তোর প্রাণের বন্ধু এমকে। এই তো চিনতে পারছিস? তুই বেঁচে আছিস? হ্যাঁ, তোদের মতো বেঈমান আর কিছু খারাপ শত্রুদের মারার জন্য আল্লাহ বাঁচিয়ে রাখছে। তুই আমার কিছু করতে পারবি না, কারণ আমি রকস্টার সিটির বাদশা। আর কে তোতলিয়ে বলল, বাদশা তুই হতে পারিস, কিন্তু আসল বাদশা দা কিলার এই আমি এমকে। তোরই থাক, আমি আসছি। দেখা যাবে। ফোন কেটে যাবার পর আর কে ঘাবড়ে যেতে দেখে বাকিরা বলল, কি হয়েছে বস, আপনি এমন ঘাবড়ে আছেন কেন? সে ফিরে আসছে, এমকে ফিরে আসছে। কি? তাহলেই এবার কি হবে? কিছু হবে না, বাংলাদেশে আছে সে। তাকে সেখান থেকে মারার চেষ্টা করো, তাহলে আমাদের বিপদ কম হবে। আর যদি সে একবার রকস্টার সিটিতে প্রবেশ করে তাহলে আমাদের রক্ষা নেই। ঠিক আছে, আমি আজ রাফু আর এনকে বলছি, আর বাকি মাফিয়াদেরও। যা করবে খুব তাড়াতাড়ি। আর কে এটা বলেই রুম ত্যাগ করে চলে গেল চিন্তিত মুখ নিয়ে। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে আতাউর রহমানের ছেলে নিলয় আর জামাই রাফির খুনিদের খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেননি। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া এই কয়েকদিন নিলয় সকল গোডাউন ও মদের ফ্যাক্টরিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নিলয় প্রায় পুরো নিঃস্ব হয়ে গেছে। কে এমন করেছে আমার সাথে? ভাই, তুমি হয়তো ভুলে গেছো, ওই রকস্টার সিটির বাদশা বাংলাদেশেই আছে, আর সে এমনই করবে। ওরে যদি আর একবার সামনে পাই তাহলে কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াবো। এই তো ডেডিলের মতো কথা। আমি আমার কাজ করব। রাফি, আবার রাফু হয়ে যাও। একদম। দুইজনের মাঝে কিছু প্ল্যান করতে লাগলো। কালাম সাহেব নিজের অফিসের সামনে এসে গাড়ি থেকে নামলো। প্রতিদিনের মতো অফিসের ভিতরে ঢুকতে যাবে, তখনই বডিগার্ড এসে তাকে আটকে দিল। তোমার সাহস হলো কি করে আমার পথ আটকানোর? আমি এখনই তোমার চাকরি থেকে বরখাস্ত করতে পারি। আপনি যা ইচ্ছে করতে পারেন,
আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনি আর এই অফিসে ঢুকতে পারবেন না। তোর এত বড় সাহস, কোম্পানির মালিকের পথ আটকে দাঁড়িয়েছিস? গার্ড, গার্ড, এই হারামজাদাকে সামনে থেকে সরাও। কিন্তু কালাম সাহেবের কথা কেউ শুনল না। সবাই নিজেদের মতোই দাঁড়িয়ে আছে। কালাম সাহেব বেশ অবাক হলো। একটু সময়ের মাঝে কি হলো তিনি বুঝতে পারলেন না। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোদের কি টাকা দিই এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য? আপনি আর এই অফিসের মালিক নয়, তাই আপনার কথা কেউ শুনবে না। কে রে এই কথা বললো? এটা বলে পিছন ফিরে দেখলো কোম্পানির ম্যানেজার রিয়াজ। ইয়াশ, তুমি ভালো করে জানো এই কোম্পানির সিইও আমি। হ্যাঁ আঙ্কেল, আপনার খেলা তো শেষ হয়ে গেছে। মানে? একটু পরেই আপনার ফোনে কল আসবে, তখন বুঝতে পারবেন। চারপাশে থেকে প্রেসের লোক এসে ভরে গেল। বিভিন্ন ধরনের নিউজ করতে লাগলো। এইমাত্র পাওয়া খবর, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির সিও কামাল চৌধুরী তাকে নিজের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু মাস আগে তিনি এই কোম্পানির সিও হয়েছিলেন। কি এমন হলো যে তার কোম্পানিকে ঢুকতে দেওয়া হচ্ছে না? একের পর এক বিভিন্ন প্রশ্ন করেই যাচ্ছে। কালাম সাহেব বেশ বিরক্ত হচ্ছেন। হঠাৎ তার ফোনে একটা কল আসলো। ফোন রিসিভ করলে অপর পাশে থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসলো। কেমন আছেন আঙ্কেল? মাহিম? ইয়েস আঙ্কেল, কেমন আছেন? ভালো, তুমি? আর এই সব কি হচ্ছে? তেমন কিছু না আঙ্কেল, আমি শুধু আমার কোম্পানি আমার দায়িত্ব নিচ্ছি। তাই বলে এইভাবে? কোনভাবে আঙ্কেল? এই যে প্রেসের সামনে, সবার সামনে এইভাবে অপমান করে। ও সরি আঙ্কেল, এই গাদাগুলো কোনো কাজের না। কি করতে কি করেছে ওইসব আপনি ভুলে যান আর বাসায় ফিরে যান। আমি ফিরে আসছি আমেরিকায়, তাই আপনার আর এত কাজ করতে হবে না। মাহিম, এটা বাসায় থাকতে বললে এত অপমানিত হতো না। সরি আঙ্কেল, এখন রাখছি। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে, বাই। এটা বলে ফোন কেটে দিল। কোম্পানির সিও আগে যে ছিল সেই হবে প্রিন্স মাহিন শাহরিয়ার। সে আবার ব্যাক করবে ছুটি থেকে। ইয়াশ প্রেসের সামনে এই কথা বলে অফিসের ভিতরে চলে গেল। আর কালাম সাহেব নিজের মুখ চোরের মতো লুকিয়ে গাড়িতে উঠতে গেলে গার্ড ঢুকতে দিল না। নর্মাল একটা গাড়ি ডেকে সেটাই তুলে দিল। মাহিমের জন্য তোকে পস্তাতে হবে। টিভির সামনে বসে খবর দেখতেছিল মাহিম। নিজের আঙ্কেলের অবস্থা দেখে মুচকি হাসল। কিরে, খবর দেখে হাসলি কেন? আর আঙ্কেল, ওই কোম্পানির মালিকের নাম আর আমার নাম সেম, কিন্তু দেখ সে কোথায় আর আমি কোথায়। সবই কপালের লিখন। আঙ্কেল, একটা কেসের জন্য আমাকে কয়েকদিন বাইরে থাকতে হবে। কি এমন কেস? সিক্রেট, বলা যাবে না। আমার কাছেও সিক্রেট। হ্যাঁ, তুমি এখন আর আইনের লোক নেই। বুঝছি। কথার মাঝে মাহিমের ফোন বেজে উঠল। আজকাল দেখছি তোর একটু বেশি ফোন আসছে আর কথা বলছিস। তেমন কিছু না আঙ্কেল। প্রেম ঘটিত ব্যাপার মনে হচ্ছে। তুই চাইলে মেয়ের পরিবারের সাথে কথা বলতে পারি। আঙ্কেল, সব হবে। আমি আমার কাজ শেষ করি, এখন উঠছি। এটা বলে মাহিম সেখানে থেকে চলে আসলো। হ্যালো বৃষ্টি, বলো। আমার সাথে দেখা করো। আমি বিজি আছি একটা কেসের জন্য, তাই তোমার সাথে কিছুদিন দেখা করতে পারবো না। আমি আগে নাকি তোমার কেস? আগে তুমি, কিন্তু দেশের জন্য তো একটু কাজটাও করতে হবে। পাগলি, এতদিন অপেক্ষা করতে পারলে আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না আমার জন্য? ঠিক আছে, পারবো, কিন্তু রোজ আমার সাথে কথা বলবে তো? চেষ্টা করবো পাগলি। এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আর তোমার ভাইয়াটার বিয়ের ব্যবস্থা করো। দুই ভাই বোন একসাথে করব। বুঝেছি। লাভ ইউ চান, খুব ভালোবাসি তোমাকে। আমিও খুব ভালোবাসি। পাগল একটা, তোমাকে আর হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে চাই না। আমি আমার আঙ্কেলকে বলবো তোমার পরিবারের সাথে কথা বলতে। কিন্তু তোমার বাবা কি আমার মতো সাধারণ পুলিশ অফিসারের সাথে? চুপ করো, আর বলতে হবে না। বিয়ে না দিয়ে কই যাবে? তোমাকে আমি ভালোবাসি, আর না মানলে ভাইয়া তো আছি। যদি মেনে নিত তাহলে আমাকে মারার প্ল্যান করতো না। মাহিম মনে মনে বলল। চুপচে। মাহিম আর বৃষ্টি একসাথে অনেক সময় কথা বলল।
অনেক রাত পর্যন্ত কথা বলে ঘুমিয়ে পড়ল। কালাম সাহেব নিজের বাসায় ফিরে অবাক হয়ে গেল। চারপাশে যা গার্ড ছিল সবাই মরে পড়ে আছে। কালাম সাহেব দ্রুত বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতর সব ঠিক আছে। মেয়ের মাথা নিচু করে তাকিয়ে আছে। এই সব কিভাবে হলো আর কখন? স্যার, আপনি যাবার পর কিছু লোক এসে এই সব করেছে আর বড় স্যারকে নিয়ে গেছে। আর তোমরা কি করতেছিলে? আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সফল হয়নি। গার্ডদের মেরে ফেলে নিয়ে গেছে। আচ্ছা, তুমি এখন যাও। মেঘ সেখান থেকে চলে গেল আর কালাম সাহেব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। কে আমার ভাইকে আমার কাছ থেকে নিয়ে গেল? কার এত বড় সাহস এত সিকিউরিটির মাঝেও নিয়ে চলে গেল? কিছু তো একটা হচ্ছে আমার আড়ালে। সেটা কি? নাকি মাহিম? না না, আমি কিছু ভাবতে পারছি না। আমাকে আবার প্রথম থেকে ভেবে সব কিছু করতে হবে। যাই হোক না কেন, আমার হাত থেকে সব বেরিয়ে গেলে চলবে না। আমার বড় ভাইকে খুঁজতে হবে, না হলে আমি মাহিমকে কি জবাব দিব? কালাম সাহেব বিভিন্ন চিন্তা করতে লাগলো। 3 দিন পর রকস্টার সিটির মূল ভবনে দৌড়ে প্রবেশ করলো ড্রাগন কিং, জোকার কিং, আরও কিছু মাফিয়া। তাদের মুখ থেকে মনে হচ্ছে খুব ঘাবড়ে আছে তারা, কিন্তু কেন সেটা এখনো অজানা। কি হয়েছে? আপনারা এইভাবে দৌড়ে আসছেন কেন, তাও আবার এই অসময়ে? আমরা বাদশার সাথে দেখা করতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। বাদশা এখন দেখা করতে পারবে না, তিনি বিজি আছেন। বেশি কিছু না, শুধু বলো গিয়ে জোকার কিং আসছে, গুরুত্বপূর্ণ কথা বলবে। তারপর যদি তিনি চলে যেতে বলেন তাহলে আমরা ঘুরে যাব। আচ্ছা, আপনারা অপেক্ষা করুন। একে বাদশার রুমের দিকে এগিয়ে গেল, তারপর বাইরে থেকে বলে উঠল, বাদশা আপনার সাথে জোকার কিং আর তার সঙ্গে কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছে। ঠিক আছে, তুমি তাদের মিটিং রুমে বসতে বলো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা বাদশা। একে ফিরে এসে সবাইকে মিটিং রুমে বসতে বলল আর নিজে সেখানে থেকে চলে আসলো। সবার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি বস কিছু একটা করেছে। এখন শুধু বসের এখানে আসার পালা। না, এখানে খবরটা বসের কাছে দিয়ে দে। একে নিজের মনে কথাগুলো বলে এমকে ফোন দিল। হ্যালো বস। একে বলো। বস, এদিকে তো খেলা জমে গেছে, সবার মুখের অবস্থা খারাপ, মিটিং করতে আসছে। আসতে দাও, আমিও প্রায় চলে আসছি। ঠিক আছে বস, রকস্টার সিটি আপনার অপেক্ষায় আছে। আর কে মিটিং রুমে আসলে মাফিয়ারা উঠে দাঁড়ালো। এই অসময়ে এখানে আসার কারণ? বস, সর্বনাশ হয়ে গেছে। আমাদের নিজের দেশের সকল গোডাউন আর বাড়িঘর সব ধ্বংস করে ফেলেছে। কিভাবে? গতকাল রাতে এমন হয়েছে, শুধু দুবাই নয়, এই আমেরিকা আর সিঙ্গাপুরও হয়েছে, আর আমাদের অন্য অন্য মাফিয়াদেরও এই অবস্থা। বুঝতে পারছি। এক রাতে তাহলে সেই সব দেশে মাফিয়াদের সম্পত্তি ধ্বংসলীলা চলছে, যারা আমাদের সাথে থেকে স্মাগলার করে। জি বস, আমার সেটাই মনে হচ্ছে। সেটা মনে নয়, 100% এটাই। এখন আমরা কি করব? আপাতত আপনাদের জন্য এটাই সেফ জায়গা। এই কাজগুলো এমকে করছে, কিন্তু কিভাবে রকস্টার সিটির বাইরে থেকে এসব করছে? সে যেখানেই থাকুক না কেন, বাদশা দা কিলার থাকবে, আর শক্তি কম হবে না। আপাতত আপনারা এখানে থাকুন, বাইরে ঠান্ডা হলে সব করব। তখনই আরকে ফোনে একটা কল আসলো, যেটা তার গুপ্তচর রকস্টার সিটির মেন গেট থেকে কল আসছে। হ্যালো বস, সর্বনাশ হয়ে গেছে, বাদশা দা কিলার এমকে ফিরে আসছে। এটা শোনার সাথে সাথেই আরকে চেয়ার থেকে উঠে পড়ল। পোশাকের জন্য তার মুখ বোঝা না গেলেও চোখ খুব ভালো করেই বোঝা যাচ্ছে। বাকিরা সেটা দেখে বুঝতে পারলো আরকে ভয়ঙ্কর কিছু শুনেছে। কোথায় দেখলি? বস, তিনি এই মাত্র নেমে ফটফট দিয়ে সিটিতে প্রবেশ করেছে। সে আগের রূপে, আগের পোশাকে, চারপাশে সবাই তাকে জয়ের ধ্বনি দিচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন রাখছি। আরকে ফোন কেটে অস্থির হয়ে হাঁটাচলা করতে লাগলো। কি হয়েছে বস, আপনাকে এমন দেখাচ্ছে কেন? ফিরে আসছে কিলার, আর এখন সে সিটির মাঝে। এটা শোনার সাথে সাথেই সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এখন কি হবে? এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে। পালাবেন কেন? আপনি চাইলে তো তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন।
তোমরা হয়তো ভুলে গেছো এই রকস্টার সিটির বাদশাহ আমি নামে মাত্র। সবকিছু কিলারের নামেই চলে, আর কিলার হলো এই রকস্টার সিটির জনগণের ভগবান। তার এক কথায় আমাদের মরতে সময় লাগবে না, ঠিক যেইভাবে বাদশাহ শাহনাজকে মারার পর হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের সিক্রেট রাস্তা দিয়ে পালিয়ে যাওয়া উচিত। পালিয়ে যাব, কিন্তু কোন দেশে যাব? সব দেশ তো MK মানে কিলারের লোক। তাছাড়া আমাদের সবার রাজত্ব ধ্বংস করে ফেলেছে। এখন একটা দেশ আছে, আর সেটা হলো বাংলাদেশ। যদিও MK সেখানে নেই আপাতত, কিন্তু আমাদের লোক আছে আর আমার পরিচিত মানুষ আছে যাদের কাছে আমরা সেফ থাকবো। তাহলে দেরি কেন? তাড়াতাড়ি এখান থেকে বের হন, তারপর বাইরে গিয়ে সবভাবে প্ল্যান করা যাবে। ড্রাগন কিংয়ের কথা শুনে আরকে সহ বাকিরা মিটিং রুম থেকে বেরিয়ে সিক্রেট রাস্তা দিয়ে রকস্টার সিটির বাইরে যেতে লাগলো। এর সাইডে MK আরকে ছাড়া কেউ জানতো না MK এই রাস্তা তৈরি করেছিলেন। MK রকস্টার সিটিতে আসার সাথে সাথেই সবাই হই হুল্লোড় করতে লাগলো, আবার অনেকেই অনেক কথা বলতে লাগলো। MK গাড়ির যে সাইড দিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে সবাই হেঁটে যাচ্ছে। অবশেষে মূল ভবনে গাড়ি এসে থামলো। হঠাৎ উপর থেকে ফুল পড়তে লাগলো, আর একে এসে ফুলের মালা পরিয়ে দিল। ওয়েলকাম ইউ রকস্টার সিটি, ওয়েলকাম বাদশাহ দ্য কিলার MK। একে এই সময়ের এই ব্যবস্থা হয়ে গেছে। আমি জানতাম আপনি যখন তখন চলে আসবেন, তাই এই ব্যবস্থা করা। তো মিটিং রুমে যাওয়া যাক, আমার বন্ধুর সাথে মিটিংটা করে আসি। আপনার কি মনে হয় আপনার আসার কথা সরে তারা এখানে থাকবে? সেটাও ঠিক ব্যাপার না, তুমি সবাইকে ভবনের সামনে আসতে বলো, কথা আছে। ঠিক আছে ভাই। একে সবাইকে ভবনের সামনে আসলো। সকল ক্যাডার ও সাধারণ লোক আস্তে আস্তে ভবনের সামনে আসলো। আমি আপনাদের বাদশাহ কিলার MK, আমি আবার ফিরে আসছি। আপনাদের উপর হয়তো এই কয়েক মাস অনেক ধকলে গেছে, তাই আপনাদের 3 দিনের ছুটি দেওয়া হলো। আর পুরো রকস্টার সিটির উৎসবে আমেজ মেতে উঠুক, আর পুরনো ক্ষত ভুলে গিয়ে আপনারা আবার আমার সাথে কাজ করবেন। জয় বাদশাহ MKর জয়। হ্যাঁ, আমরা আপনার সাথে আগের মতো কাজ করতে চাই, কারণ আপনি আমাদের বেস্ট বাদশাহ। সবাই চিল্লিয়ে বলতে লাগলো। MK নিজের কথাগুলো বলেই রুমের দিকে চলে গেল। একে যতদূর পারো এখানে সকল কিছু ঠিক দেখতে চাই, রকস্টার সিটি আবার আগের মতো দেখতে চাই। হয়ে যাবে ভাই, তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে। আমি কাল পরশু এখান থেকে চলে যাব, আর তুমি তো এখানে আছো পরিচালনা করার জন্য। কিন্তু আমি কিভাবে? তোমাকে কিছু করতে হবে না, আমি আমার অসমাপ্ত কাজ করে আবার ফিরে আসব। ঠিক আছে বস, এখন আপনি রেস্ট করুন, আমি ওইদিকে সামনে আসছি। ওকে। একে রুম থেকে চলে গেল, আর MK নিজের রুমে বসেই কিছু চিন্তা করতে লাগলো। এসকে, আমার বাবা এখন কেমন আছে? তিনি একদমই ভালো আছে, আর সর্বোচ্চ চিকিৎসাও দেওয়া হচ্ছে আপনার আঙ্কেলের ওইখানে থেকে নিয়ে এসে। ঠিক আছে, আর হ্যাঁ, খুব শীঘ্রই তোমাকে বাংলাদেশে আসতে হচ্ছে। ঠিক আছে বস, হয়ে যাবে। আর আপনার বন্ধু তো পিছনে সিক্রেট রাস্তা দিয়ে পালিয়ে গেল। এসকে যেতে দাও, আমি তো ওরে নিজের দেশে গিয়েই মারবো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। মাহিন আর বৃষ্টির প্রেম খুব জমে উঠেছে। মাহিম নিজের পুলিশের চাকরি করছে আর বৃষ্টির সঙ্গে প্রেম করছে। মাঝে মাঝে দুইজন লং জার্নিতেও যাচ্ছে। বৃষ্টি তো খুব খুশি, কারণ মাহিম তাকে দিনের অর্ধেক সময় তাকে সময় দেয়। আজও দুইজন ঢাকার হাতি ঝিলে ঘুরতে এসেছে। বৃষ্টি মাহিমকে রেখেই পানিতে নেমে পড়েছে। পাথরের উপর দাঁড়িয়ে বৃষ্টি হাত দিয়ে পানি ছিটিয়ে মারছে মাহিমের দিকে, আর মাহিম নিজেকে 2 হাত দিয়ে আড়াল করতে চাইছে, কিন্তু পানির কাছে সেটা সম্ভব কি? আরে বৃষ্টি, আমি তো ভিজে যাচ্ছি, আর পানি মেরো না। এই শীতের মাঝে পানি মেরে ঠান্ডা লাগার ইচ্ছা আছে নাকি তোমার? হ্যাঁ, আরে পুলিশ স্যার, এইটুকু পানিতে কিচ্ছু হবে না। তোরে কথা বলতে কে বলেছে? নূর বোন, তোর মাহিমকে একটু বেশি করে পানি মারতো। এটা আর বলতে? কি হলো মিলি, তুমি বসে আছো কেন? তোমার কি মারুফকে ভিজাতে ইচ্ছে করছে না? আরে ভাই, আমার যে শীত লাগছে, তাই পানিতে আর হাত দিচ্ছি না, না হলে এত সময় মারুফকে আমি গোসল করিয়ে দিতাম। বুঝতে পারছি। দেখছো বৃষ্টি, তোমার ভাইয়ার প্রতি মিলির কি ভালোবাসা, যে পানিতে ভিজাবে না বলে শীতের দোহাই দিচ্ছে। আর আমি যে তোমাকে ভালোবাসি না,
তাই তোমাকে ভিজিয়ে দিচ্ছি। মাহিমের কথা শুনে বৃষ্টি আরও বেশি করে পানি দিতে লাগলো। তো আমার পুলিশ বন্ধু, আমার বোনকে কবে বিয়ে করছিস? করবো তো, কিন্তু ভয় করে যদি তোর বাপ আমাকে মেনে না নেয়। এক কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। আমার বাবা মানবে না, আমার বাবা মানবে না। আরে আমার বাবা মেনে বসে আছে আর উনি পাপ নিয়ে পড়ে আছে। বৃষ্টি অনেক রেগেই বলল, আরে সোনা, রাগ করছে কেন? ঠিক আছে, আমি কালকে আঙ্কেলকে নিয়ে তোমাদের বাসায় যাব। দেখতে হবে না বোনটা কার, একবারে ধানি লঙ্কা। হ্যাঁ, কালকের এর মাঝে আসা চাই। এভাবে তারা বিভিন্ন ধরনের গল্পগুজব আর আড্ডা দিতে লাগলো হাতিঝিলের পাশে। নিলয়ের বাসার ফার্ম হাউসে বসে আছে আর কে, জোকার কিং, ড্রাগন কিং, রাফি আর রেড কিংয়ের লিডার, আর কিছু মাফিয়ারা অন্যান্য জায়গায় আছে। আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো আমরা? যতদিন না এমকে আমরা খুঁজে বের করে মারতে পারছি ততদিন এভাবেই থাকা লাগবে। চিন্তা করবেন না, কিছুদিনের মাঝেই আমরা তাকে খুঁজে পেয়ে যাব। আমার লোক সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কে? তোমাকে যারা মারার জন্য কন্ট্রাক্টে দিয়েছিলাম সেই হলো রকস্টার সিটির বাদশা এমকে। ওই এমকে? কি হো, কিন্তু আপনি তো বলেছিলেন যে বিশ্বের টপ বিজনেসম্যানের আইকন হলো প্রিন্স। হ্যাঁ, সেটার পাশাপাশি সে রকস্টার সিটির বাদশা দ্য কিলার। তাহলে আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে ওকে খুঁজে বের করার। কি প্ল্যান তাড়াতাড়ি বলো। আমাদেরকে রাষ্ট্রপতির পরিবারকে কিডন্যাপ বা হাইজ্যাক করতে হবে। এর মাঝে আবার রাষ্ট্রপতি আসছে কেন? আরে বস, শুনবেন তো আমার কথা। ঠিক আছে, বলো। 8 মাস আগে যখন আমাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল ওই প্রিন্সকে মারার জন্য, তখন সে এই ঢাকা ভার্সিটিতে পড়তো। আর আমি সেখানে গিয়ে জানতে পারি একটি মেয়ের সঙ্গে ওই প্রিন্সের রিলেশন। আমি সেই মেয়েটিকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, ওর ভাইয়ের জন্য। আর 2 মাস আগে সেই মেয়েটির পরিচয় জানতে পারলাম, আর সে হলো রাষ্ট্রপতির মেয়ে বৃষ্টি। মানে? খুলে বলো। আরে নিলয় ভাই, মেধা সেই মেয়েটিকে মারতে বলেছিল, যেটা হলো বৃষ্টি রাষ্ট্রপতির মেয়ে ছদ্মবেশে ছিল। আমাদের বিয়েতে ওই কথাটা ও জানতে পেরেছি। বাহ, আমার বন্ধু শত্রু দেশে এসে প্রেমও করেছিল? হ্যাঁ বস, আর আমার যদি রাষ্ট্রপতির পরিবারটা হাতের মুঠোয় আনতে পারি একবার, তার মেয়েটিকে যদি চাপ দেই, তাহলে আমরা সেই রকস্টার সিটির বাদশা আমাদের কাছে আসতে বাধ্য বাধ্য বাধ্য। তোমার বুদ্ধির তারিফ করতে হয় রাফু। ঠিক আছে, এই প্ল্যান রইল। সময় করে রাষ্ট্রপতি পরিবারকে তুলে নিতে হবে, কিন্তু অনেক নাইট গার্ড পুলিশ থাকবে। যে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করলে হয়? তোমরা হলো দেশের টপ মাফিয়া আর এইগুলো নিয়ে চিন্তা করছো। আমি দেশের টপ মাফিয়ার ডেভিল এনকে, আর এই কাজটি আমি খুব সহজেই করে ফেলবো। করতে পারলে ভালোই, আর না পারলে সব আমারই করা লাগবে। কালাম সাহেবকে নিয়ে মাহিম রাষ্ট্রপতির বাড়ির সামনে আসলো, কিন্তু সাধারণ একজন এমপি হয়ে কোনো ভিজিটর কাজ নেই বলে ঢুকতে দিল না। তাই মাহিম ফোন বের করে মারুফের নাম্বারে ফোন দিল। কিরে সমন্দি, আমি তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু ঢুকতে দেয় না কেন? সালা, আমার বাড়ি কি সাধারণ বাড়ি মনে করেছিস যে আসবি আর ঢুকতে দেব? ভুলে গিয়েছিস এটা রাষ্ট্রপতির বাড়ি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন তুই আমাকে ভিতরে নিয়ে চল, না হলে তোর বোনের বিয়ের কথা হবে না। ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি নিচে আসি। হাজার হলেও তুই আমার একমাত্র বোনের জামাই হবি। মাহিম আর কামাল সাহেব কিছু সময় অপেক্ষা করার মাঝেই মারুফ বাড়ির নিচে নেমে আসলো। অফিসার, এসপিকে আসতে দিন, সে আমার বন্ধু। কিন্তু স্যার, কোনো ইনভেস্টিগেশন কার্ড? সে আমার বন্ধু, আমি নিজে আসছি, তাও তোমরা কথা বলছো বেশি। সেনাবাহিনীর অফিসারকে মারুফ একটু তেজ গলায় বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। অফিসার গেট খুলে দিলে মাহিম আর কালাম সাহেব ভিতরে প্রবেশ করলো। তোমার বাবা বাড়িতে আছেন তো? আঙ্কেল, আপনারা আসবেন তাই আজ আমি
বাসায় থাকতে বলেছি। মাহিম আর কালাম সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করলো। চারপাশে সব সিকিউরিটি গার্ড দেওয়া, খুব হাই, আর বাড়ি অনেক সুন্দর। মারুফ দুইজনকে সোফায় বসতে দিল। কাজের লোককে নাস্তা দিতে বলে বাবার রুমের দিকে গেল। বাবা, তোমাকে কাল যাদের কথা বলেছিলাম তারা আসছে। ঠিক আছে, বসতে বলো। বৃষ্টি নিজের রুম থেকে উকি দিয়ে দেখলো মাহিম আর তার আঙ্কেল আসছে। এইটা দেখে বৃষ্টি অনেক খুশি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে আর নিজেকে দেখছে। আসসালামু আলাইকুম স্যার। কালাম সাহেব উঠে দাঁড়িয়ে বলল। সাথে সাথে মাহিম উঠে দাঁড়িয়ে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনার সামনে কিভাবে বসি? আচ্ছা, নাস্তা করুন। আর কেন আসছেন জানতে পারি কি? আসলে আমার এই ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই বিয়ের কথা বলতে এসেছিলাম। ও আচ্ছা, তুমি নিশ্চয়ই মাহি? জি আঙ্কেল, আমি মাহিম। তোমার জন্য আমার মেয়ে তো পাগল। তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল, আর সেটা পূরণ হয়ে গেল। কিন্তু দেখো বাবা, আমি কোথায় রাষ্ট্রপতি আর তুমি সাধারণ একজন এসপি। তোমার সাথে কি আমার মেয়ে যায়? বাবা, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, বড়দের বিষয়ে তুমি বুঝবে কি? একটা বিয়ে কোনো ছেলে খেলা নয়। আঙ্কেল, আমি সাধারণ একজন এসপি হতে পারি, কিন্তু আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো। সুখ টাকা, এই দুইটা তফাৎ তুমি বুঝো? কি বলতে চাচ্ছেন আপনি? টাকার কাছে সব ভালোবাসাই শেষ। তোমার ওই সাধারণ চাকরিতে আমার মেয়ে যাবে না, তাই ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি তোমার মেয়ের জীবনটা টাকা দিয়ে হিসাব করছো? সেটা না, আমি বাস্তবতা বলছি। ওই অল্প পরিমাণ টাকার কাছে বৃষ্টি কোনোদিনও থাকতে পারবে না। তোমার মেয়ে ঠিকই থাকতে পারবে, কিন্তু মনে আছে তুমি থাকতে পারছো না কারণ এইখানে তোমার সম্মান বিধি আছে। যে মারুফ, বেশি বলে ফেলছো। আর কামাল সাহেব, আপনাদের কথা আমি শুনতে চাচ্ছি না, কারণ এমন লোক ক্লাসে আমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই নেই। আপনারা এখন আসতে পারেন। মাহিম আর কথা বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। মাহিম আর কিছু বলল না, নিজের আঙ্কেলকে সাথে নিয়ে বেরিয়ে আসলো। ইচ্ছে করলে সেও জবাব দিতে পারত, কিন্তু না, সব কিছু নীরবে মেনে নিল আর বৃষ্টিকে বুঝিয়ে দিতে চাই তার বাবার কথা। মাহিমরা সরে গেলে বৃষ্টি তার ভাইয়ের থেকে সব কিছু জানতে পারল। আর সব শুনে বৃষ্টি বাড়িতে তুফান তুলে দিল। যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে, তাকে ঠেকানো মুশকিল হয়ে পড়েছে। আমি বিয়ে করলে মাহিমকেই করব, পারলে তোমরা ঠেকাও। বৃষ্টি চিৎকার করে বলল। সেদিন এরপর থেকে মাহিম আর বৃষ্টির ফোন রিসিভ করেনি, এমনকি মারুফেরও না। বৃষ্টির ফোন রিসিভ না করাতে বৃষ্টি পাগলামি শুরু করে দিয়েছে। বাড়িতে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। নিজের মা বাবার কথা শুনছে না। মারুফও তার বোনকে সামলাতে পারছে না, আর মাহিমের সাথেও যোগাযোগ করতে পারছে না মারুফ। রাত 12টা বাজে। চারিদিকে ঝিঝি পোকার ডাক। রাষ্ট্রপতির বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। বাড়ির আশেপাশে সব সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। হঠাৎ চারপাশ থেকে কয়েকটা বোতল এসে পড়ল, আর চারপাশে ধোঁয়ায় ভরে গেল। সিকিউরিটি গার্ডগুলো চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু ধোঁয়ার কারণে তারা ভালো করে দেখতে পারল না। কিছু সময় ধোঁয়ার মাঝে থাকার কারণে হঠাৎ সিকিউরিটি গার্ডগুলো এবং সেনাবাহিনীর অফিসারগুলো ধপধপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। চারপাশে থেকে কালো পোশাকধারী লোক বাড়ির ভিতরে ঢুকে পড়ল এবং রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে কিডন্যাপ করল। বৃষ্টিকেও কিডন্যাপ করে নিল। মারুফ জেগে নিজের কম্পিউটারে কাজ করতেছিল, কিন্তু চারপাশে ধোঁয়ায় ভরে যাওয়া দেখে রুমের বাইরে বেরিয়ে আসলো। রুমের বাইরে এসে অবাক হয়ে গেল, কারণ কালো পোশাকধারী লোক তার মা বাবা এবং বোনকে কিডন্যাপ করেছে। কারা তোরা? আর আমার পরিবারকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর তোরা বাড়ি ঢুকলি কিভাবে? সেটা তোকে বলতে বাধ্য নয়। ওয়েট, বাধ্য কিনা দেখাচ্ছি। এটা বলে মারুফ নিজের বন্দুক বের করে শার্ট করে কয়েকটা গুলি করে দিল। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ধপধপ করে মাটিতে পড়ে গেল। মাহিমের বন্দুকের গুলি শেষ হয়ে গেলে দৌড়ে তাদের কাছে আসলো, কিন্তু একজন মারুফের বুকে গুলি করলো। সাথে সাথে মারুফ ছিটকে পড়ল। আরেকজন গিয়ে ফুলদানি দিয়ে মারুফের মাথায় বাড়ি মারল। সাথে সাথে মারুফ মাথা ধরে অজ্ঞান হয়ে গেল। শালা তেজ বেশি, একবার মেরে ফেললেই উচিত ছিল।
কিন্তু বসের হুকুম তাই মানলাম না। একদম তাড়াতাড়ি সবাইকে গাড়িতে তোল, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ অনেক পথ যেতে হবে। তারপর সবাই ধরাধরি করে বাড়ির বাইরে নিয়ে আসলো 4 জনকে এবং গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল। অন্ধকার রাষ্ট্রপতির বাড়ি থেকে যে তারা গায়েব হয়ে গেল কেউ বুঝতে পারল না। আপনাদের মনে হতে পারে তারা অজ্ঞান হলো না কেন? আসলে কালো পোশাকধারী লোকগুলোর মুখে এক ধরনের মাস্ক ছিল, যার জন্য ধোঁয়াটি তাদের নাকে যেতে পারেনি এবং অজ্ঞান হয়নি। রাত 1টা। মাহিম নিজের রুমে ঘুমিয়ে আছে। কয়েকদিন নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। আজ সেটা নিস্তার পেয়েছে, তাই খুব আরামে ঘুমিয়ে গেছে। কিন্তু এই ঘুমের মাঝেই তাকে ডিস্টার্ব করছে তার ফোন। পরপর কয়েকবার বেজে উঠল, তাই বিরক্ত হয়ে ফোন ধরল। হ্যালো ভাই, আমি রানা বলছি, রাষ্ট্রপতির বাসায় যাকে আপনি রেখেছেন। হ্যাঁ রানা, বলো। বস কারার জন্য সবাইকে তুলে নিয়ে গেছে। কি? কখন আর কিভাবে? তুলে নিয়ে যাবার কথা শুনে মাহিমের ঘুম উড়ে গেল আর বিছানায় উঠে বসল। বস কালো পোশাকধারী লোক কি একটা ধোঁয়া মেরে সবাইকে অজ্ঞান করে তাদের তুলে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে দেখছি। তুমি সবাইকে সুস্থ করার ব্যবস্থা করো, মানে জ্ঞান ফেরানোর। আচ্ছা ভাই। মাহিম নিজের ফোন রেখে চিন্তা করতে লাগলো তাদেরকে কে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু কিছু সময় ভাবার পর মুখে মুচকি হাসি ফুটে উঠল। বাবা, আমাকে কাছে ডাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। খুব ভালো, আই এম কামিং। তারপর মাহিম নিজের ফোন থেকে কাউকে মেসেজ পাঠিয়ে দিল। সময় এসে গেছে, তৈরি থেকো। অন্ধকার রুমে বেঁধে রাখা হয়েছে জাহাঙ্গীর সাহেব, তার স্ত্রী এবং বৃষ্টিকে, আর পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মারুফ। কিছু সময় পর সেখানে নিলয়, রাফি আর কামরুল এমপি আসলো। কেমন আছেন রাষ্ট্রপতি স্যার? আরে আরে, তোরা কি করেছিস? ওনার মুখ খুলে দে। হাজার হলো তিনি আমাদের রাষ্ট্রপতি। কামরুল সাহেবের কথা শুনে একজন গার্ড গিয়ে রাষ্ট্রপতি ও তার পরিবারের মুখের বাঁধন খুলে দিল। কামরুল, তুই কেন আমাদের তুলে নিয়ে আসলি? তোর সাহস হলো কি করে? স্যার, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আপনাদের তুলে নিয়ে আসি নাই, তুলে তো নিয়ে আসছে এরা দুজন। নিলয় আর রাফিকে দেখিয়ে। ভাইয়া, তোরা আমার ভাইয়ার সাথে কি করলি? ওর শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন? বৃষ্টির কথা শুনে জাহাঙ্গীরও সামনে তাকিয়ে দেখলো তার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কেউই সেটা খেয়াল করেনি। তোমরা আমার ছেলেটার সাথে কি করেছো? কিছুই করি নাই। তোদের তুলে নিয়ে আসার সময় একটু বেশি বাড়াবাড়ি করতেছিলি, তাই ছোট করে একটা গুলি করেছে। কি? দেখ কামরুল, আমার ছেলে যদি কিছু হয় তাহলে তোকে ছেড়ে কথা বলবো না। আরে স্যার, আগে আপনি এখান থেকে বের হয়ে দেখান, তারপর না হয় আমাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, তোদের সাথে আমার কিছু শত্রুতা যে আমাদের ধরে নিয়ে এসেছিস? তোদের সাথে কোনো শত্রুতা নেই। তোরা তো শুধুমাত্র খেলনার গুটি। আসল খেলোয়াড় তো তোদের মেয়ে প্রেমিক। মানে মাহিমের সাথে তোদের কিসের শত্রুতা? শুধু আমাদের সাথে শত্রুতা না, আরও কিছু বড় বড় ব্যক্তিদের সাথে তার শত্রুতা আছে। সেটা পরেই জানতে পারবি। এখন তুই তোর নাগরকে একটা ফোন কর দেখি। মাহিমের সাথে তোর যাই শত্রুতা থাকুক না কেন, আমি কোনোভাবেই ফোন করব না। ওর মতো সাধারণ একটা পুলিশের সাথে তোদের কি শত্রুতা? তোরা এখনো তাকে চিনতে পারিসনি। যাই হোক, তোদের সাথে এত কথা বলে লাভ নেই। এই রাফি, ফোন দে। নিলয়ের কথা শুনে রাফি একটা ফোন নিয়ে বৃষ্টির সামনে ধরল। তোর নাগরকে ফোন কর আর তাড়াতাড়ি করে এখানে ডাক। কোনো দিনও না, এখানে ডাকলে তোমরা ওর সাথে খারাপ কিছু করবে, আমি ঠিকই বুঝতে পেরেছি। ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু তুই যদি ফোন না করিস তাহলে তোর ভাই ওই যে নিচে পড়ে আছে, ও ওখানেই মারা যাবে। এখন ভেবে দেখ কি করবি। সাধারণ একটা ছোট লোকের জন্য তুই তোর ভাইয়ের মৃত্যু দেখবি? তাড়াতাড়ি ফোন করে ওকে ডাক।
তোমার কাছে ও ছোট লোক হতে পারে, কিন্তু আমার কাছে সে বড়, অনেক কিছু, আমার ভালোবাসা। বৃষ্টিমা, তুই প্লিজ মাহিমকে ডাক, আমার ছেলেকে বাঁচা, না হলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। দেখ ওর শরীর থেকে কত রক্ত বের হচ্ছে, না জানি এখন কেমন আছে। বৃষ্টি কি করবে ভেবে পেল না। একবার নিজের ভাইয়ের কথা মাথায় আসছে, আরেকবার প্রাণপ্রিয় ভালোবাসা মাহিমের কথা মাথায় আসছে। একজন তো মরতে বসেছে, আর একজনকে ডেকে নিয়ে আসলে এরা যে ওকে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। কি হলো ডার্লিং, কি এত চিন্তা করছো? তাড়াতাড়ি তোমার মাহিমকে ডেকে আনো, না হলে তোমার ভাইকে আমি গুলি করে মেরে ফেলবো। রাফি মারুফের দিকে একটি বন্দুক তাক করে এ কথাগুলো বলল। তারপর বৃষ্টির নাম্বার বলল। সেই নাম্বারে রাফি ফোন করলো। ফোন করার সাথে সাথেই রিসিভ হলো মনে হচ্ছে। এই ফোনের জন্যই মাহিম অপেক্ষা করছিল। হ্যালো মাহিম, তুমি কোথায়? প্লিজ এখানে তাড়াতাড়ি এসো, আর মারুফ ভাইয়াকে বাঁচাও। বৃষ্টি কান্না করতে করতে বলল। বৃষ্টি, তুমি কোথায় আর কান্না করছো কেন? মারুফই বা কি হয়েছে? এরা তোমাদের সবাইকে তুলে নিয়ে এসেছে আর ভাইয়াকে গুলি করে দিয়েছে। ঠিক আছে, আমি এখনই আসছি, তুমি চিন্তা করো না, আমি আমার পুলিশ পোস্ট নিয়ে আসছি। এবার রাফি কথা বলতে লাগলো। পুলিশ নয়, মিস্টার মাহিম, তুই নিজেই একলা আসবি এখানে। কে তুই? আর বৃষ্টিতে তুলে নিয়ে গেছিস কেন? আমি কে সেটা এই ঠিকানাটাতে আসলেই বুঝতে পারবি। আর হ্যাঁ, কোনো চালাকি নয়, জাস্ট একলা আসবি, না হলে তোর এই প্রাণপ্রিয় ভালোবাসা আর ওই ওই বন্ধু এখানে মরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই আসছি। রাফি ফোন কেটে দিল। বৃষ্টি কান্না করছে, না জানি মাহিম এখানে আসলে কি করবে এই চিন্তা করে। প্লিজ কামরুল, আমার ছেলের অনেক রক্ত ঝরছে, রক্ত বন্ধ করার ব্যবস্থা করো, না হলে রক্ত শূন্যতে মরে যাবে। আরে ঠিকই তো, অযথা এদের মেরে লাভ নাই। এই কে আছিস, এর ছেলের রক্ত বন্ধ করার ব্যবস্থা কর তাড়াতাড়ি, বলে দিয়েছি, এখনই করে ফেলবে। তোমার ভয় করছে না? তুমি রাষ্ট্রপতির সাথে এইসব করছো। আমরা থাকতে ভয় কিসের বলেন আঙ্কেল? তোমরা কারা যে ওদের ক্ষমা করবে? আমরা কারা একটু পরেই বুঝতে পারবেন আমরা কারা। শুধু একটু সময়ের অপেক্ষা। মহিমকে আসতে দে। মাহিম? মাহিম? এই মাহিমের জন্য কেন? কি করেছে? হ্যাঁ, বৃষ্টি চিৎকার করে বলল। তোমার ভালোবাসার মানুষটি কি তা জানতে পারবে, শুধু আসতে দাও বেবি। মাহিম নিজের পুলিশের গাড়ি নিয়ে রাফির দেওয়া ঠিকানায় চলে আসলো। জায়গাটা জঙ্গলের পাশে একটা বড় জঙ্গলি বাড়িতে। মাহিম নিজের গাড়ি থেকে নেমে চারপাশে ভালো করে দেখে নিল। বাবা, বেশ ইন্টারেস্টিং জায়গায় ঠিক করেছে যে। মাহিম এটা বললে মুচকি হেসে বাড়ির মধ্যে প্রবেশ করলো। দুইজন মাহিমের পুরো বডি চেক করলো। কোমরে একটা বন্দুক ছাড়া কিছুই পেল না। আরে ভাই, এই সরকারি বন্দুক ছাড়া আমার কাছে কিছুই নেই। চল আমার সাথে। আরে ভাই, সরকারি কর্মকর্তা, একটু সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ হ্যাঁ, একটু পরে পায়ের নিচে পড়ে থাকবি, আবার সম্মান। সেটাও ঠিক রে। মাহিমকে নিয়ে হলরুমের সামনে নিয়ে আসলো, যেখানে বৃষ্টিতে রাখা হয়েছে। মাহিম দেখে রাফি আর নিলয় হাততালি দিল। বাহ এসপি, বাহ! আরে আপনিও চলে এসেছেন। আসতে তো হতোই, কারণ আপনারা যে আমার ভালোবাসার মানুষটিকে ধরে আনছেন। হ্যাঁ ঠিক তো আমি তো আসছি, এখন বলেন আমাকে কি করতে হবে, আর ওদের ছেড়ে দেন। ছাড়বো তো বটেই, বাট তোর সাথে একটু গেম খেলি। মাহিম ভাইয়া, ওই দেখো। বৃষ্টি কান্না করে বলল। বৃষ্টি ইশারা দেওয়ার দিকে তাকিয়ে দেখলো মারুফ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাহিম দৌড়ে মারুফের কাছে গেল। এই মারুফ, ওর কি হয়েছে? চোখ খোল তুই। মাহিম জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু মারুফ ও দিল না। মাহিম প্লিজ, আমার ছেলেটাকে বাঁচাও। তুমি যা বলবে আমি তাই করব, দরকার হলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব।
মাহিম জাহাঙ্গীরের কথা কানে দিল না, মারুফকে কোলে তুলে নিল আর বাইরে যেতে গেল, কিন্তু রাফি এসে মাহিমের পেটে লাথি মারল। সাথে সাথেই মাহিম পড়ে গেল, সাথে মারুফও। তলপেটে লাথি মারার জন্য মাহিম চিৎকার করে উঠল, তবুও নিজের ব্যথাকে দমিয়ে রেখে আবার মারুফকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু চারপাশে থেকে হকি দিয়ে মাহিমকে মারতে লাগলো। তাই মাহিম নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজেও মারামারি করতে লাগলো। এর সাথে এভাবে হবে না ভাই, আপনি ভালো করেই জানেন, তবু কেন এমন করছেন বলুন তো? আরে বাকিদের আসার আগে ওরে আহত করেছি, যেন বাঘ থেকে বিলি হয়ে থাকে। এটা ওর কাছে খেলা, তার থেকে আমি একটু দেখি। ওকে দেখ, কিন্তু সাবধানে। মাহিম মারামারি করতেছিল, তখনই রাফি একটা রড দিয়ে মাথায় বাড়ি মারল। এতে মাহিম মাথা ধরে বসে পড়ল। মাহিম, পিছন থেকে মারা নট ফেয়ার। রাফি ছুরি দিয়ে আঘাত করতে লাগলো আর মাহিম ডস করতে লাগলো। অনেকগুলো আঘাত মাহিমের শরীরে লেগেছে। হঠাৎ রুমের মাঝে গুলি করতে করতে অনেকগুলো লোক প্রবেশ করলো। কিছু বুঝে ওঠার আগেই নিলয়ের সব লোক মাটিতে পড়ে গেল। রাফি পিছনে তাকিয়ে দেখল ঢাকার একসময় কিং ছিল যে জিলানি, সে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জিনালি, তুই তুই তো মারা গেছিস। হা হা হা, সবার কাছে গিয়েছিলাম, কিন্তু ওই ছেলেটি আমাকে বাঁচিয়েছিল, আর আজ আমি এখানে। ঠিক সময় আসছে ভাই, এই নীলই তো আমাকে মারার প্ল্যান করেছে। আমি তো চলে আসছি, সমস্যা নেই। তোমার কিছু করতে হবে না, আমার এই পুলিশের হাত যথেষ্ট। তুমি আমার বন্ধু আর তার পরিবারকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু যেটা বললাম সেটা করো। এই, তোদের বস যেটা বলছে সেটা কর। জিলানি মাহিমের দিকে তাকালো। মাহিম ইশারা দেওয়া মাত্র জিলানি নিজের লোক নিয়ে ধরাধরি করে মারুফকে বাইরে নিয়ে গেল। আমি যাব না, মাহিমকে ছাড়া আমি কোথাও যাব না। আমি যেতে বলছি, যাও। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। এই দেখো, এখানেই বসলাম। বৃষ্টিমা, এখানে থেকে চলে আয়। তোমরা যাও, আমি ফিরলে মাহিমের সাথেই ফিরবো। জিলানি ভাই, বৃষ্টি এখানে থাক, ওর জানার দরকার আছে তার ভালোবাসার মানুষটি কেমন। তুমি এদের নিয়ে যাও। ঠিক আছে, তুই যেটা বুঝিস। তারপর জিলানি জাহাঙ্গীর ও তার স্ত্রীকে নিয়ে গেল। এখন থেকে সহ্য করতে পারলে বিয়ে কনফার্ম, আর না হলে তো তোমার মাহিম গেল। ওকে। তোদের অনেক নাটক দেখলাম, এবার ভাই তোরা একটু বন্ধ কর। নাটক তো তোরা করছিস, কি হাতুড়ি গুন্ডা আনছিস? যা গিয়ে বড় খেলোয়াড়দেরকে ডেকে আন। চলে আসবে একটু পরে, অপেক্ষা কর। তাই তাহলে তোদের শেষ করা যাক। এই বলে মাহিম টিকবাজি দিয়ে সামনে পড়ে থাকা পিস্তল তুলে নিল, পরপর দুটো গুলি চালালো। সাথে সাথেই কামরুল আর রাফি ধপ করে মাটিতে পড়ে গেল। দুইটা গুলি তাদের কপাল ভেদ করে চলে গেল। গুলি চালিয়ে মাহিম বন্দুকটাতে ফু দিল। বেবি ভয় পেলে নাকি? মাহিম বৃষ্টিকে জিজ্ঞেস করলো। একদম না, আমি তো এনজয় করছি। গুড, তুমি আমার নতুন রূপে ভয় পাবে না তো? না গো, আমি তো দেখতেই চাই তোমার মাঝে কি লুকিয়ে আছে। তো মিস্টার নিলয় ওরফে এনকে ডেভিল, এবার তোর পালা। আমাকে কিছু করতে পারবি না, কারণ ওরা এখন লোক দিয়ে চলে আসবে। মাহিম হেসে নিলয়ের হাঁটুতে গুলি করল। সাথে সাথেই নিলয় হাঁটু ধরে বসে পড়ল। মাহিম ধীর পায়ে নিলয়ের কাছে গেল, তারপর হাঁটু গেড়ে বসল। 2 সেকেন্ডও আমার জন্য অনেক তোকে মারার জন্য। ইচ্ছে ছিল তোকে খুব কষ্ট দিয়ে মারবো, কিন্তু সময়ের অভাবে তা খুব তাড়াতাড়ি বিদায় দেব তোকে। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। 3 বছর আগে আমার মা বোনকে মেরেছিলি, মনে আছে? কে কে আপনার বোন? লেডি কুইন টেডিল ভয়েস, কিছু মনে পড়ছে তোর? বন্দুকের নল মুখের ভিতর ঢুকিয়ে দিল। মাহিম চিৎকার করে পড়ল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে, এটা ভালো।
মুখের ভিতর মাহিম গুলি করে দিল, সাথে সাথেই নীলার মারা গেল। মারা যাবার কিছু সময় বাদে জোকার কিং আর ড্রাগন কিং ও অন্যান্য মাফিয়ারা নিজের লোক নিয়ে ভিতরে প্রবেশ করলো আর মাহিমকে ঘিরে ধরল। তোদের আসার সময় হলো তাহলে, কিন্তু এত কম লোক কেন? হা হা, তুই একলা, এগুলো যথেষ্ট। আমি কে ভুলে গেছিস? তাই ও চিন্তা নিয়ে মারতে আসিস? ওয়েট অ্যান্ড বয়েস। মাহিমের কথা শোনা মাত্রই চারপাশে থেকে গুলি এসে সব লোককে মেরে দিল। এখন শুধু জোকার কিং আর ড্রাগন কিং বেঁচে আছে। তারা দুইজন তো ভয়ে থরথর করে কাঁপছে। প্লিজ বাদশাহ, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। কিছু কিছু ভুল ক্ষমা করতে নেই, মরতে হবে তোদের। মাহিম যেই গুলি করতে যাবে তার আগে একটা গুলি এসে মাহিমের বন্দুকে লাগলো। আর নড়ার চেষ্টা করলে এটার খুলি উড়ে যাবে। মাহিম দরজার দিকে তাকিয়ে দেখল। মাহিম যখন জোকার কিং আর ড্রাগন কিংকে মারতে যাবে তখনই সেখানে আর কে আর কালাম সাহেব উপস্থিত হয়, সাথে আরেকজন। সে হলো কামাল সাহেব, যার মাথায় বন্দুক ধরে আছে আর কে। তাড়াতাড়ি তোর লোককে বেরিয়ে আসতে বল, আর না হলে এই কামালকে শেষ করে দিব। একদম কিছুই করিস নাই, আমি বের হতে বলেছি। মাহিমের ইশারা পাওয়া মাত্রই তার ডেডলি বয়েজ দলের সদস্যরা বেরিয়ে আসলো আর মাহিমের কথা মতো বন্দুক ফেলে দিল। বন্ধু, তুই আসছিস? এত লেট করে আসলি কেন? একটু হলেই তোর ভাতিজি আমাকে মেরে ফেলতো। আরে বন্ধু, আমি থাকতে সেটা কিভাবে হয় বলো বারেক? সঠিক সময়ে আঙ্কেলটারে পেয়েছি। আর কে কামাল সাহেবকে দেখিয়ে বলল, আঙ্কেল, আপনি ওদের সাথে ছিলেন। হ্যাঁ ভাতিজা, কি করব বলো? আমি যে পুরো বিশ্বে প্রিন্স হতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলি না, আমার থেকে ছিনিয়ে নিলি। আর রাজু, তুই তুই কেন এতদিন আমার সাথে থেকেও বেইমানি করলি? কি করব বল, তোর সাথে থাকতে থাকতে তোর কথা শুনতে হতো। তারপর রকস্টার সিটির বাদশাদা কিলার যখন তুই হলি, তখন থেকে সুযোগের অপেক্ষায় ছিলাম, আর তারপর সেই সুযোগ তুই করে দিলি। কিন্তু আফসোস, তুই মরে গিয়েও ফিরে আসলি। হ্যাঁ, আর কেউ না, রাজু ওরফে ডেডলি বয়েজ দলের মিস্টার ভূত। রাকে হরি মারে কে? তোকে আমি মিস্টার ভূত বানালাম, তোকে আমি রক স্টার সিটি আর কে বানালাম, আর তুই কি না? বন্ধু, টাকার কাছে সব কিছু তুচ্ছ। টাকার কাছে নয়, বেইমানির কাছে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার এই শালাকে, আর যদি কিছু করতে আসে তাহলে ওর এই পাতানো চাচাকে শেষ করে দিব। দেখ রাজু, ওনার ক্ষতি করিস না, উনি এসবে কিছুই জানে না। রাজুর কথা মতো কিছু লোক এসে মাহিমকে মারতে লাগলো, সাথে আরেক ও ড্রাগন কিং আরফ। কিছু সময় আগে মাহিম মারতেছিল, এখন সেটা ঘুরে গেছে আর মাহিম মার খাচ্ছে। বৃষ্টি কি করবে ভাবছে। মাহিম, কিছু করো, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু সিনেমা দেখো। এই সুন্দরী তাহলে আমার ভাবি? মাহিমের পছন্দ আছে বলতে হবে। মাহিমকে মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলল। মাহিম পড়ে আছে মাটিতে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, উঠে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না। বৃষ্টি চেয়ারে বসে কান্না করছে আর মাহিমকে ডাকছে। রাজু, যা করার তাড়াতাড়ি করো। মাহিম রকস্টার সিটির বাদশা, আর সে এখানে এমনি এমনি আসবে না, কোনো না কোনো ব্যাকআপ নিয়েই আসবে। তাই তার লোক আসার আগে একে মারো আর চলো। এই, তুই একদম ঠিক বলেছিস, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া উচিত। ঠিক আছে, তুমি এই ব্যাটাকে ধরো, আমি বাকিটা দেখছি। এটা বলেই ঠাস করে একটা গুলি এসে দিল কামাল সাহেবের বুকে। অকারণে এই সবের মাঝে একজন নিষ্পাপ মারা গেল। কিছু সময় পর রাজু যখনই মাহিমকে মারতে যাবে তখনই চারপাশে থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। বিপদ সংকেত বুঝতে পারলো বাকিরা, তাই কেটে পড়ার চিন্তা করলো। কিন্তু তার আগেই অনেকগুলো রকস্টার সিটির সোলজার এসে চারপাশে থেকে ঘিরে ফেলল। সবার মাঝে থেকে বেরিয়ে আসলো এসকে। এসেই সবাইকে অর্ডার দেওয়া মাত্রই রাজুর লোককে মেরে দিল। কিছু সময়ের মাঝেই সব ধূলিসাৎ করে ফেলল। রাজুর হাতে বন্দুক ছিল,
সেটা এসকে গুলি করে ফেলে দিয়েছে। এসকে গিয়ে মাহিমকে ধরে ছেড়ে বসালো, তারপর পানি দিল মুখ ধোয়ার জন্য। সরি ভাই, আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, তুমি ওই শয়তানগুলোকে গুলি করে এক জায়গায় করো। ঠিক আছে বস। কালাম, বারিক আর আরফ পালানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। সোলজাররা তাদের ধরে ফেললো, আর এসকের কথা মতো সবাইকে মাহিমের সামনে নিয়ে এসে হাঁটু গেড়ে বসালো। মাহিম মুচকি হেসে উঠে দাঁড়ালো। সাকিব, আমার বন্দুকটা কোথায়? এই তো বস, এসকে। সাকিব মানে মিস্টার হ্যাকার? হ্যাঁ ভাই, আমি মিস্টার হ্যাকার ওরফ এসকে। তুই বেঁচে আছিস? আরে রাজু, একটু অপেক্ষা কর, তোদের একটা গল্প বলবো। তার আগে এই দুটোকে শেষ করি। এরা বেঁচে থেকে কি করবে? বস, আমাদের ছেড়ে দিন, আমরা ভালো হয়ে যাব। কোনো প্রশ্নই আসে না। তোরা কামাল আঙ্কেলকে মেরে দিলি, তার শাস্তি তো ভাবি। এটা বলেই মাহিম শুট করে দিল আরফ আর বারিককে। মাহিম, আমাদের ছেড়ে দে। হ্যাঁ বাবা, ছেড়ে দে, এমন ভুল আর হবে না। তুমি তো অনেক পাপ করেছ, একটা হলে মানতাম, কিন্তু তুমি আমার মা বোনকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছ। এইসব কি বলছিস তুই? আমি কেন? আমি সব জানি। তুমি নিজের প্ল্যান সাকসেস করতে ছদ্মবেশে শফিক রিপনকে কন্ট্যাক্ট দিলে বাবাকে মারার জন্য, কিন্তু সফল হওনি। অন্যদিকে লেডি কুইন মানে মায়াকে মারতে তার শত্রু বরণকে বললেন, আবার আমাকে দিয়ে তাদের শেষ করলে। মাঝের দল নিয়ম এটা জানতে পেরেছিল বলে তাকে তুমি মেরে দিলে, আবার আমি দেশে আসলে আমাকে মারার জন্য নিলয়কে ঠিক করলে। আরে না, তুই ভুল জানিস। আর কত অভিনয় করবি? সালাম সাহেব এসে বলল। ভাই তুই? হ্যাঁ, আমার সামনে অভিনয় করতে হবে না। মাহিম নে, এদের শেষ কর। ঠিক আছে বাবা। তারপর দুই বাবা ছেলে মিলে রাজু আর কালামকে গুলি করে ফেলল। শেষ হলো পাপের অধ্যায়। তোমাকে অনেকদিন পর দাঁড়িয়ে থাকতে দেখে ভালো লাগছে। আমারও। সাকিব, তুমি এখানে ফিরে যাও। ওকে। এই যে মিস্টার, আমি কিন্তু আছি। হ্যাঁ, চলো যাওয়া যাক এখান থেকে, এনজয় করছি তো। একদম। এটাকে মাহিম? রকস্টার সিটি বার্সা দ্য কিলার এমকির উরিবি বাবা। বুঝতে পারছি। দুইটি কবরের সামনে দাঁড়িয়ে আছে মাহিম আর তার বাবা। দোয়া করে সালাম সাহেব কিছু সময় থেকে চোখে জল ফেলে চলে গেল, আর মাহিম কবরের পাশে বসে পড়ল। আমি তোমাদের হত্যার প্রতিশোধ নিয়েছি, আর মায়া দেখ, তোকে রেখে আমি বিয়ে করে নিলাম। তোর খুব ইচ্ছে ছিল না আমার বিয়েতে মজা করবি, কিন্তু দেখ সেটা আর হলো না। মাহিমের এই কথা শুনে কেউ যেন মাহিমকে বলে উঠল, গাধা, এখনো গাধা থেকে গেলি? বউ বাসর ঘরে অপেক্ষা করছে, আর ও এখানে বসে আছে। যা তাড়াতাড়ি। মাহিম কী ভেবে যেন মুচকি হেসে বাড়িতে চলে আসলো। আজ মাহিম আর বৃষ্টির বিয়ে হয়েছে, সাথে মারুফ আর মিলির। জাহাঙ্গীর নিজের ভুল বুঝতে পেরে মাহিমের থেকে মাফ চেয়েছে। বাসর ঘরে মাহিম আর বৃষ্টি নফল সালাত আদায় করে বিছানায় বসলো। এই যে মিস্টার, অনেক খুন খারাপি করলে, বলছি এখন কি আমাকে ভালোবাসা যাবে? ভালো তো বাসবো, কিন্তু অন্যভাবে। নিষেধ করেছে কে? আমি তো অপেক্ষা করছি স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। ওরে আমার পাগলি রে। শুধু তোমার তো। এখন কথা না বলে আদর দাও, তোমার থেকে আমি অনেক আদর চাই। ও আচ্ছা। হ্যাঁ, আমার কোলে যেন তাড়াতাড়ি রকস্টার দ্য সিটির ভবিষ্যৎ বাদশা দ্য কিলার চলে আসে। বৃষ্টি লজ্জা পেয়ে বলে উঠল, ওরে বাবা, তাই নাকি? তারও তো বেশি বেশি আদর করতে হয়। এই কথা বলে মাহিম বৃষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মাহিম আস্তে আস্তে বৃষ্টির সাথে গভীর ভালোবাসা মগ্ন হতে লাগলো। সেটা কেমন ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রী ভালো বুঝে, লেখক না। তাই আর লেখক লিখছে না। বাই বাই। এভাবেই শেষ হলো রকস্টার সিটির গল্পটি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, নতুন গল্প খুবই তাড়াতাড়ি আসতে চলছে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।